নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। তোমরা অনেকেই অনেকবার নানাভাবে আমাদের জানিয়েছো যে পুরনো দিনের সানডে সাসপেন্স টাইপের ভিনটেজ ভূতের গল্প বা অলৌকিক গল্প আর কেন আসে না কোথাও। তাই তোমাদের ডাকে সাড়া দিয়ে আজকে নিয়ে চলে এলাম পিয়া সরকারের কলমে সেই রকম স্বাদেরই একটা গল্প, অনিমেষ সামন্তর অদ্ভুত চশমা। আজকের এই গল্পটা আমরা নিয়েছি মায়া কানন পাবলিশার থেকে প্রকাশিত লেখিকার অমোঘ বইটা থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। আর যদি কম অ্যাডসে হাই কোয়ালিটি অডিওতে গল্পটা উপভোগ করতে চাও তাহলে চলে যেতে হবে আমাদের স্পটিফাই চ্যানেলে, সেখানেও কিন্তু রিলিজ হয়েছে এই গল্পটা। লিঙ্ক দেওয়া রইল কমেন্ট বক্স, ডিসক্রিপশন বক্স, সর্বত্র চলে যেতে পারো। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা এখনও আমাদেরকে স্পটিফাই এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, আর বেল আইকনটা অবশ্যই অল করে দিও সমস্ত গল্পের নিয়মিত আপডেটস পেতে। তাহলে চলো আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক পিয়া সরকারের কলমে অলৌকিক গল্প, অনিমেষ সামন্তর অদ্ভুত চশমা। বর্ষাকাল কি তা বুঝতে তোদের প্রায় 50 বছর পিছিয়ে যেতে হবে। তখন দক্ষিণ কলকাতা বড়জোর টালিগঞ্জ অবধি সীমিত ছিল। এখন যেমন বারুইপুর অবধি তার টিকলো না গিয়ে পৌঁছেছে, তেমন ছিল না ব্যাপারটা। আমি তখন সদ্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ইতিহাসে অনার্সটা হস্তগত করেছি, এমএর ফর্ম তুলেছি। বাড়ি থেকে মাস্টার হওয়ার জন্য চাপাচাপি করছে বটে, কিন্তু আমার সেদিকে মতিগতি নেই। আমার ইচ্ছা এমএর পর গবেষণার দিকে যাওয়ার আর দেশ বিদেশ ঘোরার। থাকতাম নাকতলায়, আদি গঙ্গার ঠিক পাশেই। গঙ্গাকে তখনও গঙ্গা বলে চেনা যেত, মেট্রোর ব্রিজের নিচে পচা খাল হয়ে যায়নি। ঠাকুমার কাছে গল্প শুনতাম, একসময় এই নদী বেয়ে সুদূর জয়নগর থেকে লোকে কালীঘাটে আসতো। তবে ওই যে বলছিলাম, বর্ষাকাল, ভোগান্তি চরমে উঠত সেই সময়। খাল বিল মাঠ ঘাট ভেসে গিয়ে গঙ্গার জল মানুষের দুয়ার অবধি অবলীলায় পৌঁছে যেত। আমাদের নাকতলার সব বাড়িতেই চৌকির পায়ার নিচে বছরভর ইট দেওয়া থাকতো। রাস্তা ভেসে নদী হয়ে যেত, আর সেই নদীতে মানুষ ছোট ডোঙা চালিয়ে পারাপার করছে, এ তো নিজের চোখে দেখা। এই গল্প তেমনই এক বর্ষাকালের। শিলিগুড়ি থেকে কলকাতার বাস ধরব। দার্জিলিং থেকে নেমে এসেছি ঘন্টা 5 আগে। পৌলমী পরিবহনের এসি স্লিপার বাস ছাড়বে 7:30 নাগাদ। জুলাই মাসের শেষ, বর্ষার পাহাড়ে এবার বেশ ভালো সময় কেটেছে। এমনকি প্রাণতোষদার মতো আপাত নিষ্পৃহ মানুষও পাহাড়ের বুকে জলছবির মতো ভেসে থাকা পাইন বন দেখে গুনগুন করে গান গেয়েছেন। আমি আর দেবাঞ্জন প্রতিদিন 2 প্যাকেট করে সিগারেট ধ্বংস করেছি, আর বৃষ্টি ধোয়া গ্লেনেরিজে বসে দুবেলা কফি সহযোগে কুকিজ সাঁটিয়েছি। শিলিগুড়ি নেমে ছন্দপতন হয়েছে। সমতলে বৃষ্টি থাকে, কিন্তু এত ভিড়ে রোমাঞ্চটাই হারিয়ে যায়। প্রাণতোষদার হাতের চা জুড়িয়ে যাচ্ছিল। পৌলমী পরিবহনের ছোট্ট অফিসটায় আর বসার জায়গা নেই। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমরা 3 জন বেরিয়ে এসে পাশের চায়ের দোকানটায় বসেছিলাম। বললাম, এই তোমাকে আরেকটা চা দিতে বলবো নাকি? ঠান্ডা হয়ে গেল তো। একটু পরে বল। প্রাণতোষদার মুখ দেখে মনে হলো নির্ঘাত গল্প বলার তোড়জোড় করছেন। দেবাঞ্জনের অতি সাম্প্রতিককালে ছবি তোলার নেশা হয়েছে। সে ক্যামেরা আর লেন্স নিয়ে নাড়াঘাঁটা করছিল। ক্যামেরাটা এবার সে প্রাণতোষদার দিকে ফোকাস করলো। এই যে গল্প বলার আগে তোমার চোখে মুখে একটা থমথমে ভাব কাজ করে, এটাতেই না গল্প শোনার উত্তেজনাটা দ্বিগুণ হয়ে যায়। তাই এই গল্পটাও কি ওই আধিভৌতিক কিছু? কিসের গল্প তা বলা মুশকিল, কারণ আমি নিজে সেই গল্পের শুধুমাত্র একটা অংশ দেখেছিলাম। গোটা গল্পটা আমাকে শুনিয়েছিলেন ডক্টর নন্দী, সেই সময়কার আমাদের নাকতলা গড়িয়া অঞ্চলের একমাত্র চোখের ডাক্তার। আর গল্পটা শোনার পর আমার একটা অন্য কথা মনে পড়ে গিয়েছিল। কোন কথা? রিভেঞ্জ হ্যাজ নো এক্সপাইরেশন ডেট।
প্রতিশোধ স্পৃহা কোনোদিন নেভে না, আর তার ফলাফলও খুব একটা সুখকর হয় না। মানুষ কখন কিভাবে মাত্রা ছাড়িয়ে ফেলবে নিজেরাই বোঝে না। তার মানে এটা একটা প্রতিশোধের গল্প? বলতে পারিস, তবে গল্প একটা নয়, দুটো। ভাগ্যই বল বা ভবিতব্য, গল্প দুটো অদ্ভুতভাবে জুড়ে গিয়েছিল, আর তাই পরিণতিটাও অমন আশ্চর্য হয়েছিল। আশ্চর্য বলছি বটে, কিন্তু অমন ভয়াবহ ব্যাপার গল্পে উপন্যাসেও খুব একটা পড়তে পাওয়া যায় না। আরে বলোই না, এরকম ঝিরঝিরে বৃষ্টির রাত, তার উপর বাতাসের দুরনীতে ঘুম হবে না। তোমার গল্পে যদি মস্তিষ্ক একটু ঝাঁকুনি পায়, ক্ষতি কি? আচ্ছা শুন তাহলে। ডক্টর নন্দী কলকাতা মেডিকেল কলেজের কৃতী ছাত্র ছিলেন, আমাদেরই পাড়ার ছেলে, বাবার ছোটবেলার বন্ধুর ভাই। আই সার্জন হওয়ার জন্য পড়াশোনা করে বিদেশ যাবেন বলে নাকি ঠিক ছিল ছাত্রাবস্থায়। শেষ পর্যন্ত কেন যাননি তা কারোর কাছেই পরিষ্কার ছিল না। যে সময়ের কথা বলছি তখন ওর বয়স 40-এর কোঠায়। আমাদের পাড়াতেই একমাত্র চেম্বার ছিল। সেখানেই এক বৃষ্টির দিনে আমার অনিমেষ সামন্তর সঙ্গে দেখা। এই অনিমেষ সামন্তকে? এই গল্পের মুখ্য চরিত্র। তখন অনার্সের পরীক্ষা সবে শেষ হয়েছে, পাসের একটা পেপার বাকি। পরীক্ষা দিতে দিতেই বুঝতে পারছিলাম চোখে একটা ইনফেকশন হচ্ছে, লাল হয়ে কটকট করছিল। কোনো মতে গরম জলের সেঁক দিয়ে চালাচ্ছিলাম। ডক্টর নন্দীর কাছে যাওয়ার জন্য সময় পাচ্ছিলাম না পড়ার চাপে। পরীক্ষা শেষ হতেই দৌড়লাম। ভদ্রলোকের সঙ্গে পূর্ব পরিচয় ছিল, ব্যস্ত ডাক্তার, ওই তল্লাটে একা উনিই চোখ দেখেন, কিন্তু পূর্ব পরিচয়ের সুবাদে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম সহজেই। সোমবারের সকাল, 1 নম্বরে নাম। সেদিন সকাল থেকেই আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় বৃষ্টি, চারিদিক দুধের স্বরের মতো সাদা। আমাদের বাড়ির অ্যাসবেস্টাসের ছাদের উপরে এমন জোরে বৃষ্টি ঝরছে যে ভয় হয় এক্ষুনি ফুটো হলো বলে। কাদা গোলা জলে চারিদিক থই থই। সেই নোংরা জল পাড়িয়ে ডক্টর নন্দীর চেম্বারে গেলাম। উনি চেম্বারে ছিলেন না তখন। যে ঘরটায় পেশেন্ট দেখেন তার দরজার পাল্লা ভিতর থেকে বন্ধ। বাইরের সরু বেঞ্চে আমাকে বসিয়ে দিয়ে অ্যাসিস্ট্যান্ট ভিতরে কোথায় যেন হাওয়া হয়ে গেল। নির্জন চেম্বারে মৌজ করে বসে একটা সিগারেট ধরিয়ে অপেক্ষা করছি। হঠাৎ একটা অচেনা রুক্ষ গলার আওয়াজ পেলাম। গলার স্বরের মালিকের দিকে তাকালে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো ওর চশমা। বয়স্ক লোক, এক মাথা পাকা চুল, জামা কাপড় অপরিচ্ছন্ন, পায়ের হাওয়াই চটিটার সোল ঘষে ঘষে সরু। স্বাস্থ্য এককালে ভালো ছিল বোঝা যায়, এখন শরীরে কোথায় ক্ষয় ধরেছে সেটা ঠিক বলা মুশকিল। মোট কথা, লোকটার চেহারায় একটা দীর্ঘ রোগ ভোগের ছাপ আছে। লোকটা সেই বৃষ্টির দুপুরে আমার কাছে এসে আচমকা জিজ্ঞাসা করেছিল, বিড়ি ধরাবো, দেশলাই আছে? চমকে তাকিয়ে দেখলাম একটা চওড়া কালো ফ্রেমের চশমার ওপার থেকে যিনি কথা বলছেন তার চোখ ভালো করে দেখার উপায় নেই, কারণ তিনি যে চশমাটা পরেছেন ওরকম অদ্ভুত চশমা আমি আগে দেখিনি। প্রথম দর্শনে সমস্যাটা ঠিক কোথায় ধরা যায় না, অথচ কাঁচের চেয়েও মোটা লেন্স লাগানো ফ্রেমে, কিন্তু সেটা যেন স্থির নয়, বারবার আকার বদলাচ্ছে, নমনীয় প্লাস্টিক যেভাবে বদলায়। অনেকক্ষণ মন দিয়ে দেখলে কাঁচের ওপারে চোখের একটা হালকা আভাস পাওয়া যায়, কিন্তু সেটা কালো না সবুজ না বাদামি তা বোঝার আগেই কাঁচের অবস্থানটা পাল্টে গিয়ে আগের পর্যবেক্ষণকে নস্যাৎ করে দেয়। আমি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি দেখে আমাকে ধমকালেন। আছে না নেই? দেশলাই আমার সামনের রংচটা টেবিলের উপরেই রাখা ছিল, দেখতে না পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু লোকটার গলার আওয়াজে এমন একটা অন্ধ ক্রোধ ছিল যাতে বুঝছিলাম উনি বিড়ির নেশায় পাগল হয়ে উঠেছেন, অথচ চোখের সামনে পড়ে থাকা দেশলাই দেখতে পাচ্ছেন না। হ্যাঁ এই তো, নিন না। অনিমেষ সামন্ত টেবিলের দিকে হাত না বাড়িয়ে আমার দিকে হাত পাতলেন। কই দিন।
দেশলাই হাতে দেওয়াতে ভদ্রলোক অদ্ভুত একটা কাণ্ড করলেন। হাতড়ে হাতড়ে বাক্স খুলে কাঠি বার করলেন একটা। তারপর বাক্সটাকে চোখের সামনে একবার কাছে একবার দূরে বিভিন্ন দূরত্বে রেখে রেখে এমনভাবে দেখতে শুরু করলেন যেন ক্যামেরার ফোকাস অ্যাডজাস্ট করছেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর বারুদে কাঠিটা ঘষলেন। আগুন জ্বলে উঠল। ওর চশমার কাছে আলোর শিখা নেচে উঠল, আর তাতেই চশমাটা কেন এত অদ্ভুত লাগছিল সেটা স্পষ্ট বুঝলাম। অনিমেষ সামন্তর চশমায় আসলে কাঁচ নয়, কাঁচের তৈরি একটা ঘনকাকার বাক্স বসানো, তাতে টলটল করে জল নড়ছে, যেন একটা 2 ইঞ্চি ব্যাসের অ্যাকোয়ারিয়াম। জল এত দ্রুত নড়ছে ভিতরে যে কাঁচের ওপার প্রায় আবছা। আমার গাটা যেন কেমন শিরশির করে উঠল। লাইটার রাখি পকেটে, আজ বেরোনোর সময় সেটা খুঁজে পাইনি, অথচ নেশাটা এমন চাগার দিল। চশমা দেখে ভয় পাচ্ছেন নাকি? ভয় পাওয়ারই কথা যদিও। না না, ঠিক ভয় নয়, আসলে একটু অন্যরকম তো। একটু দূরে কোথাও একটা বাজ পড়ল। সেই আওয়াজ ছাপিয়ে লোকটার হাসির শব্দ গোটা চেম্বারটাকে নাড়িয়ে দিল যেন। আর আমাকে স্বস্তি দিয়ে ঠিক সেই সময় ডক্টর নন্দীর চেম্বারের দরজা খুলে গেল। ওর গম্ভীর মুখটা উঁকি দিল পাল্লার ফাঁক থেকে। চশমাওয়ালা লোকটা সামনেই দাঁড়িয়েছিল। তাকে দেখে ডক্টর নন্দীর মুখটা কিরকম যেন হয়ে গেল। এ কি, আপনি চলে এসেছেন? বললাম যে ডেকে নেব। আচ্ছা, আপনি আগে আসুন। প্রাণতোষ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওকে আগে ছেড়ে দিচ্ছি। পরের 10 মিনিট খুব দ্রুত কাটল। ডক্টর নন্দী এই অদ্ভুত চশমার রহস্য জানেন, লোকটাকেও আগে থেকে চেনেন। এই নাকতলা চত্বরে একটা লোক এমন অদ্ভুত জল চশমা পরে ঘুরে বেড়াচ্ছে, সে কি উন্মাদ, নাকি এর পিছনে কোনো গূঢ় রহস্য আছে? আমি নিজের চোখের ব্যারামের কথা সম্পূর্ণ ভুলে গেলাম। জল চশমার অন্তরালে থাকা লোকটার পরিচয় জানতে মনটা এতটাই অধীর হয়ে উঠল যে ভদ্রলোক চলে যাওয়ার পর ডক্টর নন্দী আমাকে ডাকতেই আমি প্রথমেই বলে বসলাম, ওটা কিসের চশমা? লোকটা কে ডাক্তার কাকা? ডক্টর নন্দী কিন্তু তৎক্ষণাৎ আমার প্রশ্নের উত্তর দিলেন না। শান্তভাবে আমার চোখ পরীক্ষা করে প্রেসক্রিপশনে খসখস করে পাওয়ার লিখে আমার হাতে দিলেন। দেখলাম ওর চোখ মুখের ভাব পাল্টে গেছে। আমাকে এড়াতে চাইছেন তাড়াতাড়ি। আমার কোনো কালেই বাধ্য ছেলে হওয়ার সুনাম ছিল না, বিশেষত কৌতূহল যেখানে আকাশ ছুঁয়ে ফেলেছে। তাই আবার জিজ্ঞাসা করলাম, লোকটা আপনার পুরনো পেশেন্ট? অমন চশমা কেন পরেন? কি হবে জেনে, ওকে একা ছেড়ে দেওয়াই ভালো। ডক্টর নন্দী আমার দিকে প্রেসক্রিপশনটা দিলেন। এর অর্থ একটাই হয়, তুমি এবার আসতে পারো। আমার মনে একটা রোগ চেপে গেছিল। আমি নির্লজ্জের মতো ডাক্তার কাকাকে লোভ দেখালাম। রিপ্লির রিডার্স ডাইজেস্ট নানা বিচিত্র ঘটনা ছাপায়। তাতে যদি এই ঘটনাটা লিখে পাঠানো যায় তবে একটা হুলুস্থুল পড়ে যাবে, আপনার নামটাও আলোচনার প্রথম সারিতে উঠে আসবে। এরকম পেশেন্ট গোটা বিশ্বে আর কেউ দেখেছেন নাকি? আমার কথায় ডাক্তার কাকার প্রতিক্রিয়া হলো একদম বিপরীত। আগের নির্লিপ্ত শান্ত ব্যাপারটা কেটে গিয়ে চোখে দ্রুত আশঙ্কা ফুটে উঠল। না না না, তার দরকার নেই। উনি পাবলিসিটি পছন্দ করেন না। বয়স্ক মানুষ, দেখার কেউ নেই, আমার বাড়িতেই থাকেন। আমিও চেম্বারে সবার মধ্যে ওকে দেখি না। আজ বিশেষ অসুবিধে নিয়ে এসে পড়েছিলেন। আমার কেমন যেন মনে হলো ডাক্তার কাকা ব্যাপারটাকে ঢাকতে চাইছেন। আমার কৌতূহল আরও কয়েক গুণ বেড়ে গেল। রিডার্স ডাইজেস্টকে হেলাফেলা ভাববেন না, সারা বিশ্বের গ্রাহক আছে। আমার এক বন্ধু সিন্ধুলিপি নিয়ে একটা আর্টিকেল লিখে পাঠিয়েছিল, এখনও ওর কাছে চিঠিপত্র আসে। সেখানে এটা তো বিশেষ কেস। আপনাদের মেডিকেল জার্নাল টার্নালগুলোর নাম কি বলেন তো? সেগুলোতেও না 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 না, তার কোনো দরকার নেই।
আমি ক্রমশ উত্তেজিত হচ্ছিলাম। লোকটার তাহলে মাথার গণ্ডগোল নয়, সত্যিই চোখের কোনো বিশেষ সমস্যা, কিন্তু ডাক্তার কাকা বলবেন না। একটু অন্যভাবে চেষ্টা করলেও নয়? আচ্ছা, একে তো এখানকার লোকই মনে হচ্ছে। আশেপাশে একটু জিজ্ঞাসা করে দেখি, নিশ্চয়ই জানতে পারবো। না না প্রাণতোষ, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এত করে যখন জানতে চাইছো বলছি, কিন্তু শর্ত একটাই, উনি বা আমি বেঁচে থাকতে এই গল্প আর কাউকে বলবে না। কথাটা মনে থাকবে তো? আমি ঘাড় নাড়িয়ে হ্যাঁ বললাম। মনে হলো আমি বাইরে গিয়ে যাতে ঘটনাটা কাউকে না বলি সেরকমই একটা ব্যবস্থা করে নিলেন ডাক্তার কাকা। ডক্টর বীরেশ্বর সাহুর নাম শুনেছ? BK সাহু। বাইরে বৃষ্টি বেড়েই চলছিল। অন্য পেশেন্টরাও কেউ এসে পৌঁছননি। চেম্বারের প্লাইয়ের দরজাটা ঠেলে খুলে দিলেন উনি। একটা ভ্যাপসা গন্ধ ঘুরপাক খেয়ে ঘর থেকে বেরোলো না ঘরের ভিতরে ঢুকলো বুঝলাম না। ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়ার কথাও নয়। প্রায় 12 বছর আগের ঘটনা। তখন তুমি নিতান্তই ছোট। গড়িয়াহাট রোডে একটা নার্সিং হোম ছিল, সেখানেই রহস্যজনকভাবে ওর মৃত্যু হয়। ডক্টর সাহু সেই সময় শুধু কলকাতা বা ভারতবর্ষ নয়, গোটা এশিয়ার চক্ষু গবেষণায় প্রথম সারিতে ছিলেন। পেশেন্ট দেখতেন বেছে বেছে, বেশি সময়টা গবেষণার কাজেই দিতেন। তোমার বাবার নিশ্চয়ই ওর কথা মনে থাকবে, বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল ঘটনাটা। বীরেশ্বর সাহু, BK সাহু। নামটা মনের অতলে ঘাই দিয়ে আবার ডুবে গেল। কোনো আলোচনায় নামটা শুনেছি কি? দুর্ভাগ্যই বলো বা সৌভাগ্যই বলো, আমি সে সময় ডক্টর সাহুকে অ্যাসিস্ট করতাম। তখন সদ্য MS করেছি, বিদেশ যাওয়ার ইচ্ছে। ডক্টর সাহুর অ্যাসিস্ট্যান্ট হতে পারাটাই বিরাট গর্বের ব্যাপার। তখন অ্যাসিস্ট করা মানে ওই গবেষণার কাগজপত্র গুছিয়ে রাখা, বিদেশের কমিউনিকেশনগুলো হ্যান্ডেল করা, বিভিন্ন হাসপাতাল থেকে গবেষণার জন্য তথ্য সংগ্রহ, এই সবই করতাম। গড়িয়াহাটে ওর চেম্বারে রোববার বেজায় ভিড় হতো। ওই দিনটা উনি ফ্রিতে গরিব রুগীদের চোখ দেখতেন, আমিও সাহায্য করতাম। নন ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিল ওই ন্যাপলা বলে এক ছোকরা। হাইফরমাস খাটা, চা জলখাবার এনে দেওয়া, এইসব করতো। ওই চেম্বারেই এই ভদ্রলোককে আমি প্রথম দেখি। তা একদিন চেম্বারে খুব রুগীর ভিড় ছিল, বুঝলে। ডক্টর সাহু বিশৃঙ্খলা পছন্দ করতেন না, গম্ভীর প্রকৃতির লোক ছিলেন। ওর পেশেন্টরাও সে কথা জানত। ফলে ক্লিনিকে ভিড় হলেও মোটামুটি নিয়ম মেনেই সবাই চলত। সেদিন প্রথমবারের জন্য তাল কাটল। সমস্যাটা ওই ন্যাপলারি। সেদিন রুগীদের নাম পরপর লেখেনি, আগের জন পরে, পরের জন আগে হয়ে গেছে। ডক্টর সাহু তখনও এসে পৌঁছাননি। একজন বয়স্ক ভদ্রলোককে বিরক্ত হয়ে বলতে শুনলাম, কখন দেখবে পরিষ্কার করে বলুক। ফ্রিতে দেখবে বলে কি মাথা কিনে নিয়েছে? 1 ঘন্টার উপর হয়ে গেল অপেক্ষা করছি, এখন বলছে আমার নাম 25-এ। যখন এসেছি তখন 15 জনের বেশি একজনও ছিল না। ডক্টর সাহুর আসার সময় হয়ে গিয়েছিল। চেম্বারে কোনো রকম তর্কাতর্কি দেখলে উনি রেগে যাবেন, ন্যাপলাকেই বোধহয় বেধড়ক ঝাড়বেন। অশান্তি এড়াতে উঠে এসে ন্যাপলাকে বললাম, 15 নাম 25-এ দিয়েছিস, বাকিদের কি করেছিস কে জানে। এ তো বেশ বয়স্ক লোক, নামটা এগিয়ে দে। ভদ্রলোক আমার কথা শুনতে পেয়েছিলেন। কোনো উপকার চাই না। আমার আগে 14 জন লোক ছিল, আমি গুনেছি। চোখে ঠিক করে দেখতে পাচ্ছি না, তাই বারবার গুনি। এরপর ডক্টর সাহু এসে পড়লেন। আমিও রুগী দেখায় ব্যস্ত হয়ে গেলাম। রোগী প্রথমে আমার কাছে আসতো, আমি প্রিলিমিনারি চেক করে প্রেসক্রিপশন অ্যাডভাইস লিখে পাশের ঘরে ডক্টর সাহুর কাছে পাঠিয়ে দিতাম। উনি রুগী দেখে প্রয়োজনে সেটা বদলে দিতেন, না হলে সেটাতেই সই করে দিতেন। তাই এই বয়স্ক ভদ্রলোক অর্থাৎ অনিমেষ সামন্তকে সেভাবেই দেখলাম। 2 চোখেই প্রবল ইনফেকশন। স্লিট ল্যাম্প টেস্ট করে দেখলাম কর্নিয়া বেশ ড্যামেজড, অবিলম্বে অপারেশন দরকার। প্রেসক্রিপশনে আমার অবজারভেশন লিখে ডক্টর সাহুর কাছে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখি উনি আমার নাম ধরে ডাকছেন। গলার স্বরটা
অস্বাভাবিক ঠেকল। ওর ঘরে গিয়ে দেখি ওর চোখ মুখ লাল, চোখের মণি বিস্ফারিত, দরদর করে ঘামছেন। আমাকে দেখে কোনো মতে বললেন, একে এখানে কে আনলো? হ্যাঁ, একে একে বের করে দাও, এক্ষুনি, এই মুহূর্তে বের করে দাও। উনি নিজেই এসেছেন। কেন স্যার? আমি কিছু বলার আগেই উনি চেয়ার ছেড়ে উঠে চেম্বার ছেড়ে একদম গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন। কিছুই বুঝতে পারলাম না। অনিমেষ সামন্তকে চলে যেতে বলতেই উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। কি বলছেনটা কি? আমার সময়ের কোনো দাম নেই? ফ্রিতে দেখছেন বলে যা ইচ্ছে তাই? স্যার দেখবেন না বলেছেন, আপনি প্লিজ চলে যান। নকুর পাঠশালার নাম শুনেছ তো? আমি সেই স্কুলের হেডমাস্টার ছিলাম। 40 বছর চাকরি করেছি, রিটায়ার করেছি 3 বছর হলো, এখনো পেনশনের টাকা পাইনি। তাই বাধ্য হয়ে ফ্রির ডাক্তারখানায় আসা। ওর কথার উত্তর জোগালো না আমার। চুপ করে সব হজম করে নিলাম। এত বছরের ডাক্তারি জীবনে ডক্টর সাহুকে এরকম অদ্ভুত আচরণ করতে প্রথমবার দেখলাম। ন্যাপলাও ভ্যাবাচাকা খেয়ে গেছিল। এমন ব্যবহারের কারণ ওর থেকে জানবো তেমন সাহসও ছিল না। ফলে ঘটনাটা অত্যন্ত বিস্ময়কর হয়ে রইল, যদিও তার অভিঘাত কাটতে সময় লাগলো না। এরপর একটা অন্য ঘটনায় দক্ষিণ কলকাতা তখন তোলপাড় হয়ে গেল। ডক্টর সাহুর গবেষণার বিষয়ের সঙ্গে ঘটনাটা এতটাই যুক্ত যে আমাদের সবার মনোযোগ ওদিকেই ঘুরে গেল। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ডক্টর সাহুর গবেষণা কর্নিয়াল জেনোগ্রাফট নিয়েছিল। বুঝিয়ে বলি, আমাদের চোখে 3টে লেয়ার থাকে। একেবারে বাইরেরটা হচ্ছে কর্নিয়া। এই লেয়ারটা স্বচ্ছ, চোখের তারায় কতটা আলো পড়বে সেটা নিয়ন্ত্রণ করে। চোখের যাবতীয় অসুখের সিংহভাগ কর্নিয়া সংক্রান্ত। মজার ব্যাপার হলো, চোখ নিয়ে যাবতীয় অপারেশনের সূত্রপাত কিন্তু এই ভারতেই। মহর্ষি সুশ্রুত প্রথম সফল ছানির অপারেশন করেছিলেন। কিন্তু নিজে ডাক্তার হয়ে দেখলাম সারা দেশে যা চোখের রোগীর সংখ্যা, তাতে প্রতি বছর লাখ লাখ কর্নিয়ার দরকার। শুধু আমাদের দেশেই নয়, সব দেশেই। চাহিদার সঙ্গে যোগানের বিরাট গ্যাপ। কর্নিয়াল জেনোগ্রাফটের ব্যাপারটা নিয়ে বিজ্ঞানীরা তাই অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছিলেন। ব্যাপারটা আর কিছুই নয়, অন্য প্রাণীর কর্নিয়াকে মানুষের কর্নিয়ার জায়গায় বসানো। শুনতে অদ্ভুত লাগলেও থিওরিটিক্যালি না হওয়ার কিছু নেই। মানুষের কর্নিয়াল প্রোটিনের কম্পোজিশন আর স্ট্রাকচারের সঙ্গে প্রাণীটির কর্নিয়ার কম্পোজিশনের মিল থাকতে হবে, ব্যাস। প্রথম জেনোগ্রাফট হয়েছিল 1838 সালে। কিসাম নামক এক বিজ্ঞানী সেটা করেন। 6 মাসের একটা শূকর ছানার কর্নিয়া নিয়ে বসিয়েছিলেন মানুষের চোখে। ট্রান্সপ্লান্টটা 2 সপ্তাহ মতো টিকেছিল। তারপর আরও নানান প্রাণীর কর্নিয়া জেনোগ্রাফট করা হয়েছে মানুষের চোখে। কোনোবারই 5 মাসের বেশি টেকেনি। মূল কারণটা হলো, অন্য প্রাণীদের কর্নিয়াতে কিছু অ্যান্টিজেন থাকে, সেগুলো মানুষের চোখে বসলে ইমিউনোলজিক্যাল সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যাটা কি করে কমানো যায় সেই নিয়েই ডক্টর সাহু গবেষণা করতেন। অন্য প্রজাতির কর্নিয়ার অ্যান্টিজেন যাতে ইমিউনোলজিক্যাল সমস্যা তৈরি করতে না পারে, সেজন্য এখনকার গবেষকরা ডিসেলুলারাইজেশন নামক এক ধরনের পদ্ধতি ব্যবহার করছেন। এক ধরনের বায়ো ইঞ্জিনিয়ারিং বলা যায়। এ বিষয়ে আরও অনেক গবেষণা চলছে, কিন্তু আমার ধারণা আজ থেকে এতগুলো বছর আগেই ডক্টর সাহু সেই পদ্ধতি আবিষ্কার করে ফেলেছিলেন। কিন্তু সফল জেনোগ্রাফট নিয়ে উনি যা ভেবেছিলেন এবং যা আবিষ্কার করেছিলেন তার প্রমাণ কোনো কাগজেই আমি খুঁজে পাইনি, অ্যাসিস্ট্যান্ট হওয়া সত্ত্বেও। গোটা দুনিয়ার কাছে প্রমাণ দিতে পারবো এমন কোনো নথি নেই। তারিখটা আমার স্পষ্ট মনে আছে আজও, 5 নভেম্বর 1960, যবে থেকে এই ঘটনার সূত্রপাত বলা যায়। অমৃতবাজার পত্রিকার প্রথম পাতায় খবর বেরোলো, ব্যাংক অফ ইন্ডিয়ার গড়িয়াহাট শাখায় বিরাট বিপদ মুক্তি। ব্যাংক ম্যানেজারের চাঞ্চল্যকর দাবি। 4 নভেম্বর মঙ্গলবার
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গড়িয়াহাট ব্রাঞ্চে একটা বড় মাপের ক্যাশ ডিপোজিট হয়। একটা নির্দিষ্ট লিমিটের পর ক্যাশ ব্রাঞ্চে রাখার নিয়ম নেই। ট্রানজিট এজেন্সির মাধ্যমে ক্যাশ ট্রান্সফার করে দেওয়া হয়। না করা অবধি সেই ক্যাশের দায়িত্ব ব্যাংকের। 12 বছর আগের কথা বলছি। তখন ব্যাংক এখনকার মতো ন্যাশনালাইজড নয়, বেশিরভাগ ব্যাংকেই লালবাতি জ্বলছে। অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কি বস্তু কেউ জানে না সেভাবে। যাই হোক, গড়িয়াহাটের ব্রাঞ্চে মঙ্গলবার অত বড় মাপের টাকা জমা পড়ে ঠিক বিকেল 4টেয় বিকাশ আগরওয়াল নামের এক মুক্ত ব্যবসায়ীর অ্যাকাউন্টে। ফলে ট্রানজিট করার কোনো উপায় ছিল না। ম্যানেজার সেদিনের মতো টাকাটা ব্যাংকের ভল্টেই রাখেন। লোকাল থানাকে একটা এত্তেলা দেওয়া হয়। ব্যাংকের ম্যানেজারের নাম অতনু সোম, বাড়ি কালীঘাট অঞ্চলে। রাতে ঘুমাতে যাওয়ার আগে ওর বাড়িতে কেউ একজন কলিং বেল বাজায়। চাকর দরজা খুলে দেখে এক ভিখিরি বেশের লোক। এক প্রকার তাড়িয়েই দিচ্ছিলেন, কিন্তু লোকটা অতনুবাবুকে চমকে দিয়ে বলে ব্যাংকের জরুরি কাগজপত্র আর ভল্টের টাকা এক্ষুনি সরাবার ব্যবস্থা করতে, না হলে নাকি সমূহ বিপদ। ভল্টের টাকা থাকার কথা অতনুবাবুর নিজের আর ব্যাংকের ক্যাশিয়ার ছাড়া আর কারোর জানার কথা নয়। উনি ঘাবড়ে গিয়ে লোকটাকে ঘরে এনে বসান। লোকটা নিজের নাম বলে মনতোষ পাড়ুই, বাস কালীঘাট মন্দিরের পেছনের বস্তি। লোকটা জল চেয়ে খায় আর তারপরেই একটা অদ্ভুত দাবি করে। মনতোষ পাড়ুইয়ের একটা পোষ্য আছে, কুকুর, বেড়াল, খরগোশ নয়, একটা মাছ। আর সেই মাছের একটা বিশেষ ক্ষমতা আছে। সেই হিমালয়ান সাধুদের যেরকম একটা ক্লেয়ারভয়েন্সের কথা শোনা যায় না, ঠিক তেমনই নাকি এই মাছ আসন্ন বিপদের কথা বুঝতে পারে। মনতোষ পাড়ুই নাকি সেইভাবেই ব্যাংকের বিপদের কথা জেনেছে। গোটা ব্যাপারটাই এমন বুজরুকির মতো শোনায় যে অতনু সোম প্রচণ্ড বিরক্ত হয়ে লোকটাকে চলে যেতে বলেন। লোকটা চলেও যায়, কিন্তু যাওয়ার সময় বিড়বিড় করে কটা কথা বলে যায়। তার মধ্যে আগুন শব্দটা আবার 2-3 অতনুবাবুর কানে আসে। অতনু সোম মনে মনে পুরো ব্যাপারটাই উপেক্ষা করবেন বলে স্থির করেন, কিন্তু একটা প্রবল অস্বস্তিতে ভদ্রলোকের সেটাতে ঘুম আসে না। মনতোষ পাড়ুইয়ের কথাগুলো বারবার মাথায় ঘুরতে থাকে। লোকটা বস্তির ভিখিরি হতে পারে, কিন্তু কথা বলার মধ্যে একটা অদ্ভুত প্রত্যয় কাজ করছিল, একটা অকৃত্রিম আন্তরিক উদ্বেগ। সেটি কি অভিনয়? অভিনয় বা কেন হবে? লোকটা তো বুজরুকি শুনিয়ে কোনো টাকা দাবি করেনি, উন্মাদও মনে হচ্ছিল না। নানান চিন্তা ভাবনা করে খানিকটা বাস্তব বুদ্ধির বিপরীতে গিয়েই রাত 2টোর সময়ে ধরাচুড়ো পড়ে অতনুবাবু ফের ব্যাংকে যান। সিকিউরিটি গেটেই ছিল। তালা খুলিয়ে ভেতরে ঢুকতেই বিপদের আঁচ পান তিনি। প্রবল তার পোড়া গন্ধ আর সঙ্গে আগুনের কড়া আঁচ। অফিস ঘরের দিকে গিয়ে দেখেন সমস্ত নথিতে আগুন ধরে গেছে ততক্ষণে। ক্যাবিনেটের ওপর রাখা স্তূপীকৃত ফাইল দাউ দাউ করে জ্বলছে। পাশেই ভল্ট, সেখানে শুধু আগরওয়ালের টাকা নয়, সাধারণ মানুষের লগ্নিও আছে। কিভাবে আগুন লাগলো তা অনুসন্ধান করার সময় ছিল না। অতনুবাবু সিকিউরিটিকে চিৎকার করে ডেকে বাইরের লোকের সাহায্য নিতে বলেন। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। তারা আসে প্রায় 40 মিনিট পরে। সৌভাগ্যক্রমে ভল্ট থেকে টাকা বের করে নেওয়া গেছে ততক্ষণে। নথিপত্র যদিও সব পুড়ে ছাই হয়ে গেছিল। খবরের কাগজওয়ালাদের কাছে এই ধরনের খবর গোল্ড মাইন। ব্যাংকে সেদিন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। লোকটার কথা জানার পর ওর খোঁজে তাবড় তাবড় রিপোর্টাররা ফিল্ডে নেমেছিল, কিন্তু কাগজ পড়ে যা বুঝেছিলাম লোকটার টিকির নাগাল পায়নি কেউ। ঠিকানাটা খুঁজে পাওয়া গেলেও মনতোষ পাড়ুই বাড়িতে ছিল না। প্রতিবেশীরাও ও কোথায় সেটা জানাতে পারেনি। তবে ওর যে একটা পোষা মাছ আছে তা সবাই স্বীকার করে। অনেক দিন মনতোষের খোঁজে লেগেছিল মিডিয়া। তারপর যা হয়, সময়ের সঙ্গে পুরো ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। আমাদের ভাগ্যে অবশ্য অন্য কিছু লেখা ছিল, সেটা বুঝলাম মাস 3 পর। তপন থিয়েটারের উল্টো দিকে একটা চপ ফুলুরির দোকান আছে।
মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় ডিসপেন্সারির কাজ সেরে আমি আর ন্যাপলা চপ খেতে যেতাম। সেখানেই হঠাৎ একদিন ওই মনতোষ পাড়ুইয়ের সন্ধান পাই। চপের দোকানের মালিক একটু ইঁদো প্রকৃতির, নিজেই চপের কারিগর, নাম নিতাই কয়াল। এক হাতে চপ বানায় আর এক হাতে বেচে, প্রচুর কথাও বলে। সাধারণত এদের কথা ধর্তব্যের মধ্যে ধরি না, কিন্তু সেদিন কথায় কথায় ব্যাংকে আগুন লাগার কথা উঠল। নানান লোকের নানান মন্তব্য, কেউ বলে ব্যাংক ম্যানেজার বানিয়ে বলছে, কেউ বলে অন্য গোলমাল আছে। নিতাই এক মনে ফুলুরি ভাজছিল, বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল যে ব্যাংক ম্যানেজার যে সত্যি বলছে তা ওর চেয়ে ভালো আর কেউ জানে না। মনতোষ পাড়ুইয়ের মাছের কল্যাণেই ওনাকে এখনও ব্যবসা করে খেতে পারছে। সবাই মিলে ব্যাপারটা জানতে চাওয়ায় ও যে গল্পটা বলল সেটা এই রকম। মাস 8 আগের কথা। রোজের মতো সেই দিনও দুপুরবেলা দোকান বন্ধ করার আগে সন্ধ্যের চপের পুর রেডি করে নিতাই বাড়ি গেছে। বেলা 4টের দিকে দরজায় ধাক্কা, খুলেই দেখে মনতোষ পাড়ুই দাঁড়িয়ে আছে, হাঁপাচ্ছে, মুখছে না, একবার নাকি কাজের ধান্দায় এসছিল। মনতোষ নিতাইকে বলে ওর চপের পুরে নাকি মরা টিকটিকি মিশে আছে। বেখেয়ালে আলু আর মশলার সাথে নাকি মরা টিকটিকি চটকে মেখে ফেলেছে নিতাই। যথারীতি মনতোষ নিজের ওই পোষা মাছের গল্প বলে। শুনে ব্যাংকের ম্যানেজারের মতোই অবস্থা হয় নিতাইয়ের। মনতোষকে এক প্রকার গলা ধাক্কা দিয়েই তাড়ায়, কিন্তু ওর কথা বলার মধ্যে এমন কিছু ছিল যা পুরোপুরি ওড়াতেও পারে না সে। সাবধানের মান নেই ভেবে বিকেলবেলায় দোকান খুলেই পুরো চপের পুরটাকে ভালো করে নেড়ে ঘেঁটে দেখে সে। টিকটিকির আস্ত মৃতদেহ পাওয়া যায় না ঠিকই, কিন্তু দেহাংশ দেখতে পায়। এই পুরে চপ ভেজে কমসে কম 100 লোককে খাওয়াতো সে। তারপরেই যে কি হতো সেটা ভাবলেই গায়ের রক্ত হিম হওয়ার জোগাড়। এর চেয়ে বেশি সে আর কিছু বলতে পারল না। সে মাছ নাকি মনতোষের ঘরেই থাকে, বস্তি সকলেই দেখেছে, কিন্তু বিশেষ কি ক্ষমতা, কিভাবে কি দেখতে পায়, বুঝতে পারে তা কেউ জানে না। মনতোষও বিস্তারিত বলতে চায় না, তবে মাছের গল্পটা যে বুঝরু কি নয়, নিমাই সে কথা বুক বাজিয়ে বলল। কৌতূহলবশতই ঠিক করলাম মনতোষের বাড়ি যাব। রাতে চপের দোকানের ভিড় পাতলা হলে আমি আর ন্যাপলা নিতাইয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে রওনা দিলাম। এখন মনে মনে ভাবি না গেলেই বোধহয় ভালো ছিল। মাছের ক্লেয়ারভয়েন্সের তথ্যটা আমার কাছে নতুন। তখন থেকেই পরাবাস্তব, আধিভৌতিক এই ব্যাপারগুলো আমাকে টানত। যেখানে যা পেতাম পড়ে ফেলতাম। পেট সাইকিক বলে এক ধরনের মানুষ হয় জানতাম, যারা পোষ্যদের মনের কথা পড়ে ফেলতে পারে, কিন্তু সে নিতান্তই সাধারণ অনুভূতি। যেমন ধরো পোষ্যের মানসিক বা শারীরিক অবস্থার কথা জানতে পারা। ক্যালিফোর্নিয়ায় কিছু ক্লেয়ারভয়েন্ট বেড়ালের কথা পড়েছিলাম, যারা ফরচুন হুইল ঘুরিয়ে মানুষের ভাগ্য বলে দিতে পারে, কিন্তু মাছ কিভাবে? মনতোষ পাড়ুইয়ের বাকি গল্পটা শোনার জন্য মন উদ্গ্রীব হয়ে রইল। একটা স্যাঁতস্যাঁতে 8x5 মাপের ঘর, আর তার এক কোণে একটা কালচে শ্যাওলা পড়া চৌবাচ্চা। তার অনেক নিচে নজর ফেললে একটা সর্পিল উপস্থিতি লক্ষ্য করা যায়। ওখানেই আমার বিশ্বেশ্বর মানে মনতোষের মাছের সঙ্গে দেখা। মনতোষ পাড়ুই যতই অসম্ভব গল্প শোনাক, ওর চেহারাটা অতি সাধারণ। উচ্চতায় মেরে কেটে 5 ফুট ইঞ্চি 2। মাথার সামনেটায় পাতলা হয়ে আসা চুল, রোগা শরীরে সামান্য একটু ভুঁড়ি। কাজ করে ওই হাজরা মোড়ের একটা কচুরি ঘুগনির দোকানে। সকাল 7টা থেকে 1:30, আবার বিকেলে 5:30 থেকে 9:30, এই মোটামুটি কাজের সময়। একা মানুষ, অল্প রোজগারে দিন কেটে যায়। আমরা যখন পৌঁছালাম তখন বাজে প্রায় 10টা। একটা টিনের দরজা, আলো টালোর বালাই নেই। বাইরে স্ট্রিট লাইট এসে পড়ে ঘরের মুখটায়। আমরা গিয়ে দরজা ধাক্কাতেই মনতোষ দরজা খুলল। এক ঝলক দেখেই ওর চোখে একটা সতর্ক চাউনি খেলে গেল। কি চাই? ন্যাপলার তো চিরকালের তাড়াহুড়ো স্বভাব। সে বলে বসলো, আপনার মাছ দেখতে এসেছি।
মাছ, ও সে দেখার কিছু নেই। মনতোষ পাড়ুই মুখের ওপর দরজা বন্ধ করতে উদ্যত হলো। আরে না না, আমরা কোনো কাগজের লোক নই, আপনার মতোই সাধারণ মানুষ। নিতাই কয়ালের কাছে গল্প শুনে দেখতে এসেছি, কোনো অসৎ উদ্দেশ্য নেই, বিশ্বাস করুন। লোকটা আমাদের আগা পাঁচতলা মাপল। আমার পরনে টেরি কটনের বুশ শার্ট প্যান্ট, ন্যাপলার সাদা শার্ট, কালো প্যান্ট। সাধারণ বলতে যা বোঝায় তা নয়। দেখুন, আমি চোখের ডাক্তার, গড়িয়াহাটে ডক্টর সাহু বসেন না, ওর সঙ্গে কাজ করি। আপনার মাছের আশ্চর্য গল্প শুনে কৌতূহলবশত দেখতে এসেছি, কোনো ভয় নেই আপনার। ডাক্তার সাহু মানে যিনি বিনা পয়সায় রোগী দেখেন? হ্যাঁ হ্যাঁ। দরজাটা ফাঁক হয়ে গেল। দেখে কিছু বোঝা যায় না, আর কিছু দেখানোও সম্ভব নয়। ওই সার্কাসের জন্তু নয় যে তুড়ি বাজাবেন আর খেলা দেখাবে। তো এসেছেন যখন, একবার দেখেই চলে যাব। হ্যাঁ আসুন। দরজাটা পুরো খুলে গেল এবার। ঘরের ভেতর আলো আঁধারি, মিটমিটে একটা বাল্ব জ্বলছে। ঘরের কোণে একটা চৌবাচ্চা, ছোট্ট ঘর, তার প্রায় অর্ধেক অধিকার করে রেখেছে এই চৌবাচ্চাটা। দেখে মনে হলো নতুন গাঁথা। ন্যাপলার পকেটে টর্চ ছিল, সে বের করে আলো জ্বালল। মনতোষের ভুরু কুঁচকে গেল। ওটা বন্ধ করুন। লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, অতনু সোমের বিবৃতি বা নিতাইয়ের বর্ণনা কোনোটাতেই লোকটাকে এমন রুক্ষ মনে হয়নি, বরং বেশ অমায়িক, বিনয়ী মনে হয়েছিল। সেই লোক এমন ব্যবহার করছে শুধু তার পোষ্যের সুরক্ষা নিয়ে চিন্তিত বলে। ন্যাপলা কথা না বাড়িয়ে টর্চ বন্ধ করল। বলছি, চৌবাচ্চাটা নতুন গাঁথিয়েছেন? হ্যাঁ। এর আগে কিসে রাখতেন? বিভিন্ন জিনিসে, বাটিতে, গামলায়, কাচের বাক্সে, এখন চৌবাচ্চায়। এতবার কেন মাছের বাসা বদলেছেন মনতোষ, তা আর জিজ্ঞেস করার সাহস পেলাম না। দেখার আগেই যদি খেদিয়ে দেয়। ন্যাপলা ততক্ষণে পায়ে পায়ে চৌবাচ্চার দিকে এগিয়েছে, আমিও গেলাম। জলের তলা স্থির, কিচ্ছু বোঝা যায় না। বিশ্বেশ্বর, বিশ্বেশ্বর। জলের তলায় একটা আলোড়ন হলো, একটা ভুস ভুস শব্দ। তারপর একটা লম্বাটে সরু চেহারা একবার দেখা দিয়েই ডুবে গেল জলের ভেতর। দেখলেন তো? এবারে আসুন। মাছটাকে দেখে কেমন মনে হয়েছিল জানো? তাজমহল দেখার প্রত্যাশায় গিয়ে যদি কেউ কুঁড়ে ঘর দেখে, অনেকটা সেই রকম। এটা তো একটা মাছ। আরে মাছই তো বাবু, কুমির তো বলিনি। না মানে, রাত হলো, আমায় ভোর ভোর কাজে যেতে হয়। আপনার মাছ কি সব বিপদই আঁচ করতে পারে? না, কোন বিপদ আঁচ করবে তা আমিও জানি না। কিভাবে বোঝেন? আপনারা আসুন না এবার। আচ্ছা, মাছটা কিভাবে পেয়েছিলেন সেটা যদি বলতেন। ভেসে এসছিল আদি গঙ্গার জলে। বর্ষাকালে আমার ওই ঘরের বাইরে খাবি খাচ্ছিল, আমি তুলে এনে পুষি। মনতোষের ঘর থেকে যখন বেরোলাম তখন রাত 11টা। ওর কাছে আমার ঠিকানা লেখা একটা কার্ড রেখে এসেছি, যদি পরে মাছ নিয়ে কিছু জানাতে চায়। যদিও মনতোষ পাড়ুই কোনোদিন মুখ খুলবে বলে মনে হলো না। সেই রাতটা মনে আছে। রাস্তাঘাট শুনশান, আমি আর ন্যাপলা পাশাপাশি হাঁটছি। একটা সিগারেট ধরালো ন্যাপলা। জানো নন্দিদা, মাছটা না শিং আছে। শিং? শিঙি মাছের শিঙের মতো নয় গো, বেশ কানের মতো উঁচু শিং। হ্যাঁ, তুই ভুল দেখেছিস। না গো, মাছটা কিন্তু স্বাভাবিক মাছের থেকে অনেকটা লম্বা। বিশ্বেশ্বর। মাছটার নামটাও কিন্তু বেশ গালভরা দিয়েছে মনতোষ। ন্যাপলার দেওয়া কাউন্টারে শেষ টান মেরে ভাবলাম, সেদিন রাতের অভিজ্ঞতা ন্যাপলা যে ডক্টর সাহুকে জানাবে তা আমার জানা ছিল না। ন্যাপলার একটু রং চড়িয়ে বলা অভ্যেস। আমি ভয় পাচ্ছিলাম ডক্টর সাহু প্রথমেই না ধমকে চুপ করিয়ে দেন, কিন্তু হলো একদম উল্টো। বিশ্বেশ্বরের বর্ণনা শুনতে শুনতে ওর চোখ মুখে একটা পরিবর্তন হলো। অত রাশভারী মানুষের ঠোঁটে সেই প্রথম আমরা হাসির আভাস দেখেছিলাম। বাহ, বেশ দিব্য দৃষ্টিওয়ালা মাছ তো। জানো নন্দী, কর্নিয়া ট্রান্সপ্লান্ট নিয়ে নানা দেশের রিসার্চ পেপার পড়তে পড়তে
আমার একটা অন্যরকম ধারণা গড়ে উঠেছে। প্রশ্নও বলতে পারো। কীরকম স্যার? এই যে ধরো, মানব শরীরে নানা অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়, এগুলো নতুন শরীরে যখন জুড়ে বসে তখন কি পুরনো দেহর সঙ্গে জড়িত কোনো স্মৃতি বহন করে? বুঝলাম না। বলছি কানাডিয়ান একটা স্টাডি বলছে হার্ট ট্রান্সপ্ল্যান্টের সময় কিছু নিউরন তাদের স্টোরড মেমরি নতুন শরীরে চালিত করে দিতে পারে। এটাকে ওরা হার্ট ব্রেন নাম দিয়েছে। একটা পেশেন্ট গ্রুপের উপর রিসার্চ করেছে, দেখা গেছে প্রায় 69% লোকের হার্ট ট্রান্সপ্ল্যান্টের পরে ব্যক্তিত্বে বদল এসেছে। অদ্ভুত ব্যাপার হলো, দাতার সঙ্গে গ্রহীতার চরিত্রের কিছু মিল ডেভেলপ করেছে যা আগে ছিল না। আপনি কি বলতে চাইছেন কর্নিয়াতেও ওরকম কোনো গুণাবলী থাকতে পারে? সামথিং লাইক অ্যান আই ব্রেন? তোমার অসম্ভব লাগছে তো? কোনো কিছুকে অসম্ভব ভাবাটা গবেষক হিসেবে তোমার উন্নতির অন্তরায়। কিন্তু স্যার, হৃদয় দিয়ে হৃদি অনুভব কথাটা আমার ওভার হাইপ লাগে। আমার কিন্তু চিরকালই মনে হয়েছে চোখ সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয়। চোখই হলো সকল স্মৃতি, সকল অনুভবের উৎস। আরে বাবা, যা দেখলামই না তাকে মনে রাখার প্রশ্ন আসছে কিভাবে? কিন্তু এসব তো প্রমাণ সাপেক্ষ। মানে অন্য কারোর কর্নিয়া নতুন জনের চোখে বসানোর পর তাকে স্টাডি করে যদি কিছু বোঝা যায়। ঠিকই তো, এরকম একটা স্টাডি খুবই করার দরকার। তোমাদের সেই পেশেন্টকে একবার দেখা দরকার হয়ে পড়েছে। কোন পেশেন্ট স্যার? কেন, অনিমেষ সামন্ত, সেদিন যাকে ঘাট ধাক্কা দিয়ে বের করেছিলে। উনি তো আর আসেননি। আসবেন। তুমি প্রয়োজনে ওর বাড়ি গিয়ে ওকে নিয়ে আসবে। আমি তো চিনি না ওকে। তাতে কি হয়েছে? আমি তো চিনি। আমি তোমার ঠিকানা দিয়ে দিচ্ছি। অনেকগুলো বছর হয়ে গেছে, যদিও মনে হয় ঠিকানা বদলায়নি। ওই ঠিকানা আমার জন্মদাগের মতো একেবারে মুখস্থ। কিন্তু উনি কেন? কর্নিয়া ট্রান্সপ্লান্ট যদি প্রয়োজন হয় এমন অনেকের রেকর্ড আছে রেজিস্টারে। আপনি বললে আমি খুঁজে বের করে দিতে পারি এখনই। তুমি বুঝতে পারছো না নন্দী, কর্নিয়ার ও হার্ট ব্রেনের মতো কিছু আছে কিনা বুঝতে আমার অনিমেষ বাবুকেই লাগবে। দেখি না নতুন কিছু ওর মধ্যে ডেভেলপ করে কিনা। নতুন কিছু? ইয়েস, সামথিং হি নেভার হ্যাড। সেই প্রথম আমার অনিমেষ সামন্তকে খুঁজতে গড়িয়ায় যাওয়া। ডক্টর সাহু যে ওকে কোন সূত্রে চেনেন তা বলেননি, শুধু নকুর পাঠশালার পাশে 10/1 হরিমোহন ঘোষ স্ট্রিটে প্রাক্তন শিক্ষকের খোঁজ নিতে বলেছিলেন। নকুর পাঠশালা বিশাল স্কুল, বিরাট মাঠ ঘিরে স্কুল বিল্ডিং, অনেকগুলো ব্লক, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। সরকার খুব কম যে কটা স্কুলের দায়িত্ব নিয়েছেন, এটা তার মধ্যে একটা। স্কুলের তল্লাটে অনিমেষ বাবুকে সবাই চেনে। এক জিজ্ঞাসাতেই বাড়ি দেখিয়ে দিল সবাই। একাই থাকেন ভদ্রলোক, স্ত্রী দীর্ঘদিন বিয়োগ হয়েছে, সন্তানাদি নেই। দরজা খুললেন নিজেই, কপালে 4টে ভাঁজ। এরকম সময়ে অতিথি আশা করেননি। কি চাই? আগে আমি ডক্টর সাহুর চেম্বার থেকে এসেছি, ওর অ্যাসিস্ট্যান্ট। আমার নাম প্রকাশ নন্দী, এই কাছেই থাকি। মাস্টার মশাইয়ের মুখে ক্ষোভের লালচে ছোপ পড়ল। সেদিন ডক্টর সাহুর ব্যবহার উনি স্বাভাবিকভাবেই ভোলেননি। তা এখন কি মনে করে? ফ্রিতে রোগী দেখেন বলে সেদিন আপনারা ভিখিরির মতো ব্যবহার করেছেন আমার সঙ্গে। ভদ্রলোকের চোখের দিকে তাকিয়ে দেখলাম, চোখ লাল হয়েছে আর জল কাটছে। জামা কাপড় মলিন, চেহারাও অশক্ত। চূড়ান্ত আর্থিক দুর্গতির মধ্যে আছেন সেটা আন্দাজ করা যায়। আসলে সেদিন খুব ভুল হয়ে গেছে।
ডক্টর সাহু কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, তাই অমন ব্যবহার করে ফেলেছেন। উনি ক্ষমা প্রার্থী। উনি আপনার অপারেশনটা করতে চান। আমি চাই না, অন্ধ হয়ে থাকবো সেও ভালো। দরজা বন্ধ হয়ে গেল। আমি পড়লাম বিপদে। ডক্টর সাহুকে বোঝানো মুশকিল। উনি ভীষণ একগুঁয়ে মানুষ। যে কাজ করতে বলেছেন তা না করলে খুব বিরক্ত হন। হয়তো বলবেন, কাল থেকে আর এসো না। পেট চালাতে তাতে আমার অসুবিধা হবে না, কিন্তু অমন গবেষণার কাছ থেকে দেখার সুযোগ আর কোথায় পাবো? অনিমেষ সামন্তর দরজায় ফের করাঘাত করলাম, কিন্তু দরজা খুলল না। আশেপাশে বাড়িগুলোর দরজা ধাক্কাবো, যদি কেউ বুঝিয়ে সুঝিয়ে দরজা খোলাতে পারেন। কিন্তু তাদের কি বলবো? অপারেশন করাবো বলে পেশেন্ট তুলতে এসেছি, তারা আমাকে বিশ্বাস করবেন কেন? খানিকক্ষণ বোকার মতো দাঁড়িয়ে এদিক ওদিক দেখলাম। রাস্তার ওপারে একটা ইস্ত্রির দোকানে বুড়ো একটা লোক রয়েছে, সেই যদি কিছু বলতে পারে। লোকটা ব্যস্ত হাতে জামা কাপড়ে জলের ছিটে দিচ্ছিল আর এদিকে তাকাচ্ছিল। কয়লার উনুনে লোহার ইস্ত্রি গরম হচ্ছিল, সেটা হাতে নিয়ে লোকটা আমার দিকে তাকালো। মাস্টারজির গুসা হলে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আব ঘর যাইয়ে। আপনি ওকে কতদিন চেনেন? বহুত দিন, তা হবে 20-25 সাল। আমার দোকানও তো এখানে, রুনি বি এখানে। তো আপনি কোন ধান্দায় এসেছিলেন? হ্যাঁ, আসলে আমার চেম্বারে উনি একটা চোখের অপারেশন করাবেন বলে গিয়েছিলেন, সেদিন হয়নি। এখন করাবেন কিনা জানতে এসেছি। आप डॉक्टर हो, বাড়ি এসে রোগী অপারেশন করবে কিনা জানতে এসেছেন? বড়ি তাজ্জব কি বাত হ্যায়। হ্যাঁ, মানে সেদিন একটু অসুবিধা হয়ে গেছিল, এখন সেটা আর নেই। আমাদের ফ্রিয়ের ক্লিনিক, পেশেন্ট সব গরিব অসহায়, তাই সেদিন যারা যারা ফিরে গিয়েছিলেন তাদের আর একবার খোঁজ করতে এসেছি। হ্যাঁ, মজবুর অবস্থায় আছেন, উনার এইরম হওয়ার কথা নয়। ওকে দেখার কেউ নেই? দেখার জন্য তো বহুত লোক আছে সাব, পুরনো স্টুডেন্টরা আছে, কিন্তু খুদকে লিয়ে ऐसी जिंदगी কেউ বেছে নিলে আপনি কি করবেন? হ্যাঁ, নিজে থেকে বেছে নিয়েছেন মানে? কারোর মদত উনি লিবেন না। আসলি বাত এই আছে যে রামজি ওনার নসিব লিখার সময় একটু চোনা মিশিয়ে দিয়েছিলেন, তাই না উনার এমনটা হলো। কীরকম হলো? সে তো বহুত পুরানি বাত সাব, বহুত লম্বি বাত। আহা, বলোই না, আমি শুনতে চাই। 25 সাল পহলে কি বাত হোগি কম সে কম। তখন আমি দেশ থেকে শুভে এসে এখানে ঠিক দিছি। মাস্টারজিকে সবাই ভালোবাসত, কিন্তু ভয়ে পেত বেশি। স্টুডেন্ট লোক, বাকি মাস্টার সবাই। এখনকার নাকে দেখে আপনি কিছু সমঝতে পারবেন না। বহুত দাপট ছিল, নিজে হাতে স্কুলের সব কাজ করা, বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্ট নিয়ে আসা, আচ্ছা আচ্ছা মাস্টার আনা, সব अकेलाई করতেন। কিন্তু কি একটা ঘটনার কথা বললে? একটা ডকেতির ঘটনা। স্কুলে? जी, स्कूल ही। तब स्कूल बिल्डिंग इतना बड़ा नहीं था, बच्चा भी सब गरीब घोरेर, ফিস সেরকম দিতে পারতো না। মাস্টারজি এদিক ওদিক বলে চলে पैसा जुगाड़ করতেন। स्कूल में वो कमेटी होता है ना, मालूम আছে शायद আপনার? ম্যানেজিং কমিটি? জি জি, কমিটিতে লোকাল লোক ছিল, কিন্তু সেরকম কাজের কেউ না, খালি রাজনীতি আর বেকার কমিটি। ওর সাথে কারোর পড়তো না। উনি একেলাই সরকারের ঘরে কথা বলে স্কুল বড় করার চেষ্টা করতেন, পয়সার ইন্তজাম করবার চেষ্টা করতেন, কিন্তু কোনো লাভ হয়নি। बहुत दिन कोशिश के बाद फिर एक दिन একটা মোটা ডোনেশনের ব্যবস্থা হলো। কে দিল? লোকাল এমএলএ। নয়া স্কুল বিল্ডিং হবে, তাতে ওর নাম খুদাই করা থাকবে, এই শর্ত ছিল। আচ্ছা, তারপর? शनिवार का दिन था, डोनेशन कैश में मिला था।
ব্যাংক বন্ধ থা তো মাস্টারজি স্কুলে লুকারে ক্যাশ রেখে দিলেন আর রাতে खुद स्कूल ही रुके गेलेन। गेट में जो चौकीदार था वो भी मेरे पहचान का ही था, समस्तीपुरे लोग घनश्याम। देर रात डाका पड़ा, এখানে মহল্লা তো দেখছেন সব গায়ে গায়ে বাড়ি। কেউ কচ্ছু শুনতে পেল না, পাঁচিল টপকে ডাকাইত লোক ঘুষে গেল। মাস্টারজি বাধা দিবার কোশিশ করেছিলেন, কিন্তু उनके सर पे मार के बेंधे बुंधे लोकार खुले सब पैसा निये बिल्कुल हवा हो गेलो लोकगुलो। फिर अगले दिन सुबह उनर होश आसलो तो मोहल्लार सब लोग जानते पारलो, पुलिस भी एलो। চৌকিদার কি করছিল? লকার ভেঙে ক্যাশ নিল, চৌকিদারের তো টের পাওয়া উচিত। वही तो बात साहब, डकैतरा तो लकर तोड़े नी, ওদের কাছে তো চাবি ছিল। মানে मतलब স্কুলের লোকারে চাবি মাস্টারজি ড্রয়ারে থাকতো, সেই চাবি বিলকুল ভেনিস ছিল। ও মাস্টারজিকে পুলিশ খুব পুছতাছ করলো। মাস্টারজি যে রাতে বললেন চাবি লাস্ট দিখেছিলেন শাম 7 बजे। তারপরে চৌকিদার ঘনশ্যাম ছাড়া কেউ উনার ঘরে ঢোকেনি। সে রাতে খাবার দেওয়ার নামে ঘরে ঢুকে চাবি চুরি না করলে চাবি ভ্যানিশ হওয়ার दूसरा কোনো চান্স তো ছিল না। ঘনশ্যামকে পুলিশ पकड़े लिए গেল, 4 दिन लोका पे রাখলো, बहुत मारा। घनश्याम स्वीकार করলো না, लेकिन पुलिस बहुत जालिम चीज আছে साहब जी। আর কাউকে ढूंढते পেলো না তো ওর নামেই কেস সাজালো। असली गल्पो যখন सामने আসলো तब तक 2 साल जेल में बीत गया है उसका। আসল গল্প মানে ও চুরি করেনি তাহলে? नहीं नहीं साहब जी, 2 साल बाद ही मोहल्लातेই আরেকটা ডাকাতির কেসে 4 আদমি পাকড়িয়া গেল। তখন সচটা সামনে এলো। পুলিশের ডান্ডা খেয়ে ওরা পুরনো ডাকাতির কথা भी স্বীকার করলো। চাবি কি করে লোকার থেকে গায়েব হলো তবেই জানা গেল। उस दिन রাতে ক্যাশ যে স্কুলে থাকছে সেটা জানতো 2 জন, एक मास्टरजी खुद और एक जोन दत्त बाबू, मैनेजिंग कमेटी आदमी। एमएलए साहब उनके हाथ से कैश भेजे थे। जेरा में डकैत लोग बोले दिलो जे दत्त बाबू चाबी लिए ओदे दिए छिलेन। मास्टरजी जान भी नहीं पाया कब वो कैश देवार पर ड्रॉयर থেকে চাবি সরিয়ে लिए छिलेन। মানে উনি ডাকাত পাঠিয়ে? और क्या साहब, ও তো ক্যাশ দেখিয়ে ওর মাথা ঠিক ছিল না, বখরা ভাগাভাগি হয়েছিল। ওহো, তাহলে তো ঘনশ্যামের ঠিক হয়নি। भला बुरार तो অনেক বাইরে চলে গেল ঘনশ্যাম, ছাড়া পাওয়ার আগে দম তুড়ে নিল জেলে। এ হে হে, अब क्या बताए साहब, सब माथे पे लिखा है। মাস্টারজি भी বেশি ভাবলেন না, ঘনশ্যামের নাম লিয়ে নিলেন। দত্তবাবুর কথা মাথাতেও আসলো না। পড়ালেখা আদমি भी চোরি ডকাইতি করতে পারে, এটা পড়ালেখা আদমিরাই ভাবতে পারে না। সবার पहले दोष हम गरीब के ऊपर जाता है। ইস্ত্রিওয়ালার গলায় বহু পুরনো একটা ক্ষোভ মাথাচাড়া দিয়ে চাপা পড়ে গেল। কষ্ট করে জোগাড় করে আনা টাকা চোখের সামনে ডাকাতি হয়ে যেতে দেখলে কার আর মাথা ঠিক থাকে? আর যিনি ক্যাশ বয়ে নিয়ে আসছেন তিনিই পরিকল্পনা করে ডাকাতি করাবেন, এই বোঝার মতো দিব্যজ্ঞান কি আর বিপদের সময় হয়? তবু ঘনশ্যাম চৌকিদারের জন্য মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, ঘনশ্যামের ঘর পরিবার তারা কি এখানে ছিল? परिवार बोले तो एक ही लड़का था साहब। घटनार समय 10 क्लासे पढ़तो, होशियार लड़का था। सुना है बहुत अच्छा रिजल्ट आनतो। बाबा जेल में गलो तो वो भी शर्म के मारे स्कूल छोड़ दिया। क्या मालूम अभी कहाँ पे है।
খুবই দুঃখজনক। কিন্তু তুমি কি যেন বলছিলে ওই মাস্টারজিকে নিয়ে? घनश्यामेर मौत तो मास्टर जी के पलटे दी छिलो साहब। एक शब्द होता है ना, खुद के ऊपर यकीन, क्या बोलते हैं आप लोग उसको? আত্মবিশ্বাস। हाँ वही वही। घनश्याम जे निर्दोष छिलो और मास्टर जीर गवाही के लिए ही जेले गेछिलो, सबाई भूले गेलो। लेकिन मास्टर जी भूलेन ना। घनश्यामेर छेलेके बहुत ढूंढे छिलेन, पाननी। फिर एकटू सनकी धरनेर होए गेलेन। खुद के ऊपर से विश्वास चला गया था। ताते स्कूल का कुछ नहीं रुका। इतना बड़ा स्कूल, सरकार भी एगिए एलो, लेकिन अंदर अंदर से वो पुरो खोए गेलेन। रिटायरेर पोर कत पुराना स्टूडेंट लोग आसे छिलो, लेकिन किसी से भी एकटा पैसा भी नहीं मांगा। उन्हीं बोलेन हम ही सब लीते पारी ना, हमार औकात नहीं। घनश्यामेर मौतेर जन्नो निजेके दोषी भावेन। हम ही बुझी ये सब राम जी का अपना हिसाब है। बुझलेन साहब? বুঝলাম, কিন্তু আমি যে খুব আতান্তরে পড়লাম ভাই। ওকে সেদিন ফিরিয়ে দিতে হয়েছিল, অথচ ওর চোখটার অবস্থা সত্যিই খুব খারাপ। অপারেট করতেই হবে, কিন্তু উনি যে আর যেতে রাজি হচ্ছেন না। ওর বোধহয় মনে হচ্ছে আমরা ওকে আবার ফিরিয়ে দেবো। আপনি এক কাম করুন সাহেব, আপনার নাম্বারটা আর চেম্বারের এড্রেসটা আমাকে দিয়ে যান। মাস্টারজির খানা ওয়ানা মেরি পত্নী বানাতি है, দিনে রাতে আমি দিয়ে আসি, আমি বুঝিয়ে লিব। রাজি হয়ে যাবেন আমার মনে হচ্ছে। পরের দিন সকালেই ফোন এসেছিল। অনিমেষ সামন্ত ডক্টর সাহুর কাছে অপারেশন করাতে রাজি হয়েছিলেন। রাজি না হয়ে উপায়ও ছিল না। চোখের অবস্থা এতটাই খারাপ ছিল যে রাতে টয়লেটে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। ঠিক হলো 7 দিন পর অপারেশন হবে, নভেম্বরের 30 তারিখে। গড়িয়াহাটি একটা ছোট নার্সিং হোম ছিল, ব্রাইট ভিশন নাম। ডক্টর সাহু ওর কেসগুলো ওখানেই অপারেট করতেন। অনিমেষ সামন্ত রাজি হয়েছেন শুনে ওকে বেশ উল্লসিত দেখাচ্ছিল। আমার পিঠ চাপড়ে দিলেন। ব্রাভো ব্রাভো, তুমি যে ওই একগুয়ে লোককে রাজি করাতে পারবে সে বিশ্বাস আমার ছিল। ব্রাভো। আমি খানিক হেঁ করলাম। অনিমেষ সামন্ত কিরকম পরিস্থিতিতে রাজি হয়েছেন জানি না। বোধহয় একেবারে অন্ধ হয়ে পড়লে অন্যের ঘাড়ে এসে পড়বেন সেই ভেবে। আমি সেদিন ওকে কি অবস্থায় দেখেছিলাম সে কথা আর ডক্টর সাহুকে বললাম না। এখন যদিও সংশয় হয়, বললে এই গল্পের পরিণতি অন্যরকম হতে পারত। যে কোনো ট্রান্সপ্লান্ট হওয়ার আগে কিছু প্রস্তুতি থাকে, যেমন রোগীর চোখের আগে থেকে কোনো ইনফেকশন থাকলে তা সারিয়ে ফেলা, অপারেশনের পর সম্ভাব্য জটিলতা এড়াতে ব্লাড টেস্ট, চোখের মাপ নেওয়া, সবই নিখুঁতভাবে হলো। অনিমেষবাবুকে ওষুধও পৌঁছে দিয়ে এলাম। চোখের মেজারমেন্ট নেওয়ার দায়িত্ব আমার ঘাড়েই পড়ল। অপারেশনের দিন এগিয়ে আসছিল, মাঝে আর মাত্র 1 দিন। সব কাজ হলো, কিন্তু ডক্টর সাহু ডোনার কর্নিয়ার হিস্ট্রি আমাকে রেকর্ড করতে দিলেন না। জিজ্ঞেস করায় এড়িয়ে গেলেন। ওটা আমি দেখছি, ও নিয়ে চিন্তা করো না। একটু অবাক লাগলো। ট্রান্সপ্লান্টের জন্য যে কর্নিয়া ব্যবহার করা হয় তা মৃতদেহ থেকেই নেওয়া হয়। অজ্ঞাত কারণে মৃত্যু হলে বা ডোনারের আগে কোনো আই সার্জারির হিস্ট্রি থাকলে সেই কর্নিয়া নেওয়া হয় না। এই তথ্যগুলো জোগাড় এবং নথিভুক্ত করা এতদিন আমার কাজ ছিল। অন্য প্রাণীর ক্ষেত্রে কাজটা আরও সময় সাপেক্ষ। ডক্টর সাহু কেন সেই কাজের দায়িত্ব নিজে নিলেন তা পরিষ্কার হলো না। ন্যাপলাকেও সেদিন সকাল থেকে দেখতে পাচ্ছিলাম না। ডক্টর সাহুই আমার কৌতূহল নিরসন করলেন। ন্যাপলার জ্বর হয়েছে, তাই 7 দিন ছুটি নিয়েছে। ওর কথা বলা, কাজকর্ম সব কিছুর মধ্যেই একটা ঢাক ঢাক কুড়কুড় ব্যাপার ছিল, যেটা আমার বেশ অস্বস্তি হচ্ছিল। যেন কোনো গর্হিত কাজ করে ফেলেছি, তাই আমাকে ব্রাত্য করে দিয়েছেন। অপারেশনের দিন ঘনিয়ে এলো।
মনে মনে তখন আমি প্রচণ্ড উত্তেজিত। আই ব্রেন বলে কি সত্যিই কিছু আছে? মানে কনসেপ্টটাই তো অদ্ভুত। ডক্টর সাহু সেদিন হার্ট ট্রান্সপ্লান্টের কথা বলছিলেন। এমনিতে মানুষের হৃদয় আর মস্তিষ্ক অসংখ্য নিউরন দিয়ে জোড়া থাকে, ভেগাস নার্ভ আর স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে যাদের যোগাযোগ হয়। কিন্তু সত্যি তো ট্রান্সপ্লান্টের সময় এই যোগাযোগটা একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, অথচ হৃদয় তার নিজের নার্ভাস সিস্টেমের মাধ্যমে কাজ চালিয়ে যেতে পারে। এই নিজস্বতা আছে বলেই কি ডোনারের চরিত্রের কিছু বিশেষত্ব রোগীর মধ্যে দেখা যায়? চোখেও তো নিউরনের সংখ্যা নেহাত কম নয়। মানুষের শরীরের সবচেয়ে বেশি নার্ভের উপস্থিতি যে যে অর্গানগুলোর মধ্যে পাওয়া যায় তার অন্যতম হল কর্নিয়া। যদি ওর সত্যি স্মৃতি থাকে তবে কি মনে রাখবে চোখ? অতীত অভিজ্ঞতা, সুখস্মৃতি, দুঃস্বপ্ন? কাল তাহলে কত সকালে যাব স্যার? অনিমেষবাবুকেও তো আনতে হবে। ওকে যে গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে তার একটা সম্মতিপত্রও তো লাগবে। মানে উনি তো রাজি নাও হতে পারেন। না নন্দী, কাল অপারেশনটায় তুমি থাকছো না। তোমাকে একবার বাঁকুড়া যেতে হবে কাল। ডক্টর সোম কর্নিয়াল গ্রাফটিং নিয়ে একটা জার্নাল দেবেন, ঠিক আছে? সেটা নিয়ে আসতে হবে। গত মাসে ফ্রান্স থেকে নিয়ে এসেছেন, এক কপি শুধু আমার জন্যই আনবে। মাথায় আকাশ ভেঙে পড়ল। কিন্তু স্যার, অনিমেষবাবুকে নিয়ে ভাবছো তো? ও চিন্তা করো না, শিক্ষক মানুষ, অবশ্যই রাজি হবেন। ন্যাপলা নিয়ে আসবে, সম্মতিপত্রটাও দেখে নেবে, কেমন? ন্যাপলার জ্বর সেরেছে? হ্যাঁ হ্যাঁ, কাল সরাসরি গড়িয়া থেকে পেশেন্ট তুলে নার্সিংহোমে আসবে। কিন্তু স্যার, আমি এই অপারেশনটার সাক্ষী থাকতে চেয়েছিলাম। মানে সত্যি বলতে কি, আপনি এই পেশেন্ট কেন বাঁচলেন, কোন ডোনারের কর্নিয়া বসবে, তার কেস হিস্ট্রি কি আছে, সেগুলো কিছুই আমি জানি না। আপনি যেরকম বলছেন কেসটা যদি সেদিকে টার্ন নেয় তবে সেটা প্রথম থেকে দেখব না, জানবো না। উনি আমার দিকে তাকিয়ে থাকলেন, হাসলেন। হাসিটা ভালো লাগলো না, চোখগুলো অস্বাভাবিক জলজল করছিল, যেন কোনো প্রাচীন সমস্যার সমাধান করতে পেরেছেন। জানবে তো নন্দী, জানবে। শুধু তুমি কেন, অনিমেষ সামন্তর কপাল ভালো থাকলে গোটা দুনিয়া জানতে পারবে। তবে কাল নয়, তুমি পরশু এসো, ব্যান্ডেজ খুলবো তোমার সামনেই। এরপরে আর কথা চলে না। আমি শুভরাত্রি জানিয়ে বিদায় নিলাম। পরের দিন বাঁকুড়া থেকে ফিরতে ফিরতে মনে হচ্ছিল জার্নালটা চাইলে তো পোস্টাল সার্ভিসের মাধ্যমেই পাঠানো যেত। আমাকে দূরে রাখতেই কি এই পরিকল্পনা করলেন উনি? বাড়ি ফিরে প্রচণ্ড ক্লান্ত লাগছিল, মাথা কাজ করছিল না, ঘুমিয়ে পড়লাম। গভীর রাত্রে তখন কটা বাজে খেয়াল করিনি। বাড়ির দরজায় বারবার ধাক্কানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। একাই থাকি তখন, বিয়ে থা করিনি। কোনো মতে বিছানা ছেড়ে উঠে দরজা খুলতে দেখি বাইরে প্রবল জোরে হাওয়া বইছে, যেন ঝড়ের পূর্বাভাস। তারই মধ্যে একটা রোগা মতো লোক আমার দরজার সামনে দাঁড়িয়ে। অন্ধকারে মুখটা ঠিক ঠাহর হয়নি, কিন্তু সে মুখ খুলতেই তার পরিচয় বুঝলাম। ঝোড়ো হাওয়া 2 মিনিট চলতে না চলতেই দুম করে লোডশেডিং হয়ে গেল। হ্যারিকেন জ্বালিয়ে এনে টেবিলের ওপর রাখলাম। মনতোষ পারুয়ের লম্বাটে ছায়া দেওয়ালে কেঁপে উঠল। ওর দিকে চেয়ারটা এগিয়ে দিলাম। মনতোষ তৎক্ষণাৎ বসল না। ওর দৃষ্টি আমার দিকে, অনড় এবং শীতল। আমার তীব্র অস্বস্তি হল। এক ঝলক দেখে নিয়েছি ঘড়িতে রাত প্রায় 12টা। মনতোষ আমার অস্বস্তিকে পাত্তা দিল না। সে আস্তে আস্তে গিয়ে চেয়ারটায় বসল। ডাক্তারবাবুর এ মতি হলো কেন? কি হয়েছে? বিশেষজ্ঞকে আমি যখন পাই তখন থেকেই জানি সে সাধারণ নয়। 2 দিনের মধ্যে সে বস্তির অন্তত 20 ঘর লোককে মারাত্মক বিষের হাত থেকে বাঁচায়। ব্যাটারি কারখানার মাটির নিচে জলের পাইপ ফেটে খাওয়ার জলে অ্যাসিড মিশেছিল, সেই ছবিও আমায় দেখায়। সেবার কাউকে বলতে লাগেনি, আমি একাই ব্যাপারটা সামলে নিয়েছিলাম।
কিন্তু যত দিন যেতে লাগলো বুঝলাম সব কিছু আমি একা সামলাতে পারবো না। কোথায় কখন কি হবে, কী বা তার সমাধান হবে, এসব বিশ্বেশ্বরের আগে থেকেই জানা। তাকে নিয়ে যা করলেন আপনারা, এর ফল কি খুব সুখকর হবে ভাবছেন? আলো আধারিতে মনতোষকে অদ্ভুত লাগছিল। চোখে বিষাদ আর ক্ষোভ। বিশ্বেশ্বর দেখায়, কি দেখায়? সম্ভাব্য দুর্ঘটনার ছবি। কিভাবে দেখায়? ওর সাথেই বা কে কি করেছে? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না মনতোষ। প্রথমে একটা বাটিতে রেখেছিলাম ওকে। রাত তখন অনেক। একটা গপ গপ আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখি বাটির জল উপচে পড়েছে, আর তাতে রাখা প্রাণীটার সাইজে যেন একটু বেড়ে গেছে হঠাৎ। অবাক হয়ে তাকিয়ে আছি, তখনই ঘটনাটা ঘটল। বিশ্বেশ্বর 2-4 বাটির জলে গোঁতা খেলো, আর আমার মাথার ভিতরটা সিনেমার পর্দার মতো সাদা হয়ে গেল। পেন্সিল ঘষে ঘষে ছবি এঁকেছেন ছোটবেলায়, ঠিক ওরকম সাদা কালো ছবি। ব্যাটারির কারখানার, অ্যাসিড লিকের, আর তারপর থেকে একাধবার নয়, বেশ কবার একইভাবে। যতবার দুর্ঘটনা ঠেকাই, বিশ্বেশ্বর একটু একটু করে সাইজে বাড়ে, আমিও বাড়াতে থাকি। প্রথমে বাটি, তারপর গামলা, তারপর চৌবাচ্চা। এরপর কি করতাম জানি না। হ্যাঁ, সে চৌবাচ্চা তো আমরা দেখেছি, কিন্তু তুমি ডক্টর সাহুর ব্যাপারে কিছু বলতে এসেছো কি? আজ গড়িয়াহাটের নার্সিংহোমে গেছিলাম। দারোয়ান ঢুকতে দেয়নি। ডাক্তারবাবুর সঙ্গে আপনি ছিলেন না আজ? আমি আজ বাঁকুড়ায় ছিলাম, কিন্তু তুমি কি দেখার কথা বললে? ব্যাংকের ঘটনাটার পর বিশ্বেশ্বর কলকাতায় নিরাপদ নয় বুঝেছিলাম। খবরের কাগজের লোকের হাতে পড়লে ওকে এমন জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে ওর টিকির নাগাল পাবো না। মানুষের অত্যাচারে শেষ পর্যন্ত হয়তো টিকবেই না। মায়া পড়ে গিয়েছিল ওর ওপর। ওর জন্য নতুন ঠিকানা খুঁজতে গিয়েছিলাম। সে কি আর যে সে ঠিকানায় থাকে? কেউ তো বিশ্বাসই করে না, শুনলেই সব হাসে। তারপর এ আমার এমন মাছ যার প্রতি সপ্তাহে সাইজ বাড়ে। বাধ্য হয়ে নদীতে ছেড়ে দিয়েছিলাম। ফের আমার কাছেই উঠে আসলো। কি যে পেলো আমার মধ্যে, রাখতে তো পারলাম না। ঘর ফাঁকা পেয়ে চুরি করে নিয়ে গেল। দুঃখের কথা কি জানেন? কি? ওর এই চরম বিপদের ছবিটাও কিন্তু ও আমাকে দেখিয়েছিল, কিন্তু কিভাবে বিপদ আসবে সেটা পরিষ্কার বুঝতে পারছিলাম না। কিছু অস্পষ্ট ব্যাপার ছিল গোটা ছবিটায়। আর যখন আবার সব স্পষ্ট দেখলাম, তখন দেরি হয়ে গেছে। নার্সিংহোম থেকে ডাক্তারবাবু বেরিয়ে গেছেন। যা করার তা করে ফেলেছেন। আজ তো অনিমেষ সামন্তর চোখে কর্নিয়াল গ্রাফট বসেছে। বিশ্বেশ্বর, দিব্য দৃষ্টি, অনিমেষ সামন্তর ড্যামেজড কর্নিয়া, সব যেন কেমন মিলে যাচ্ছে। কর্নিয়ার জেনোগ্রাফটে অন্য প্রাণীর কর্নিয়া বসানো হয়, অনিমেষ সামন্তর চোখে কার কর্নিয়া বসল? ন্যাপলা এতদিন কামাই করছিল কেন? কেনই বা ডক্টর সাহু চাননি যে আমি অপারেশনটা গোড়া থেকে দেখি? মনটা তিক্ত একটা আশঙ্কায় ভরে গেল। এ কি করলেন তিনি? গবেষণার নামে কারোর অমতে তার পোষ্যকে নিয়ে এসে হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো একটা জিনিস মনে পড়ে গেল। ছোটবেলায় পড়া পুরাণের একটা গল্প। ছোট একটা মাছ মনু রাজার কাছে প্রাণ ভিক্ষা করে। মাছটা ক্রমশ আকারে বাড়তে থাকে। প্রথমে তাকে জলের পাত্রে, জল ভরা খাদে, আর তারপর সমুদ্রে রাখেন মনু রাজা। বিনিময়ে সে আসন্ন কোনো এক বিপদে মনুর প্রাণ রক্ষার প্রতিশ্রুতি দেয়। মহাপ্লাবন উপস্থিত হয়। মনু রাজা মাছটার শিঙের সঙ্গে জাহাজ বেঁধে রক্ষা পান। ঠাকুমা বলতো, মনু কে জানিস তো? মানব জাতির জনক। আর তাকে রক্ষা করল কি?
ছোট্ট একটা মাছ। কিছু কিছু জিনিসে জানেন তো হাত না দেওয়াই ভালো। বিশ্বেশ্বরকে আমি ডেকে আনিনি, সে নিজেই আমার কাছে এসেছিল। কিন্তু সে নিজের ইচ্ছায় যায়নি, এটুকু আমি জানি। ব্যক্তিগত স্বার্থের জন্য যে বা যারা এই ধৃষ্টতা দেখিয়েছে তাদের সে বরদাস্ত করবে না। আমি সতর্ক করতে এসেছিলাম। ডাক্তারবাবুর হাত ভালো শুনেছিলাম, অনেক অন্ধকে দৃষ্টি ফিরিয়েছেন, কিন্তু কোনোদিন যদি ওনার নিজের দৃষ্টিটাই নিজের হাতে না থাকে তবে কি করবেন? মনতোষ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সারা রাত ঘুমাতে পারলাম না। গড়িয়াহাটের ব্রাইট ভিশনে অনিমেষ বাবু বিশ্বেশ্বরের চোখ নিয়ে শুয়ে আছেন। বিশ্বেশ্বরের মৃতদেহটাও কি নার্সিং হোমে ফরমালিনের জারে সংরক্ষণ করে রেখেছেন ডক্টর সাহু? গোটা বিশ্বকে নিজের গবেষণা দেখাবেন বলে। কাল সকালে অনিমেষ সামন্তর ব্যান্ডেজ খোলা হবে। তারপর কি হবে? নার্সিং হোমের সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই ন্যাপলাকে নামতে দেখলাম। আমাকে দেখে অপ্রস্তুত হয়ে হেসে তরবর করে চলে গেল। ডক্টর সাহু নিবিষ্ট মনে কি যেন পরীক্ষা করছিলেন। কাছে গিয়ে দেখি একটা অদ্ভুত চশমা, দুটো মোটা পুরু কাঁচের মধ্যে জল ভরা। ডক্টর সাহু সেটাকে হাতে নিয়ে আলোর দিকে তাক করছিলেন, দেখছিলেন আর হাসছিলেন। এসো নন্দী, এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। অপারেশন সাকসেসফুল কিনা জানতে হবে তো। আপনি বিশ্বেশ্বরের কর্নিয়া বসিয়েছেন অনিমেষ সামন্তর চোখে? জেনে গেছো? তা কে বলল? মনতোষ পাড়ুই? সেটা বড় কথা নয়। আপনি একজনকে না জানিয়ে তার পোষ্যকে তুলে এনে, এটা আপনি ঠিক করেননি স্যার। কিচ্ছু বললেই বুঝলে ছোকরা, আমি যে কাজটা করেছি তাতে লাভই হবে। মনতোষ পাড়ুইয়ের ভাঁওতাবাজির গল্পটা একেবারে ধরা পড়ে যাবে। মাসের নাকি দিব্য দৃষ্টি। আর যদি সত্যিই কিছু থেকে থাকে? গুড লর্ড, তাহলে তো আরও ভালো। হেড স্যারের দিব্য দৃষ্টিটারই অভাব কিনা, থাকলে কত ভালো হতো। আমি যদি ছাত্র হয়ে সেটা এনে দিতে পারি, নাথিং ইজ বেটার দ্যান দ্যাট। এক ঢিলে দুই পাখি। মানুষের চোখে প্রথম সফল জেনোগ্রাফট বসলো, আর স্যারের দিব্য দৃষ্টিও লাভ হলো। কপাল ভালো থাকলে এবারের নোবেলটা। আমার বুকটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। ডক্টর সাহু নকুর পাঠশালায় পড়তেন সেটা জানতাম না তো। আজ থেকে 25 বছর আগে স্যারের বয়স কত হবে? 16, অর্থাৎ ক্লাস 10-এর ছাত্র। যে লোকটাকে আজ বেডে অসহায়ের মতো পড়ে থাকতে দেখবে, আজ থেকে 25 বছর আগে সেই লোকটার নিজের ধারণায় এতটাই আস্থা ছিল যে কোনো মতেই তা পাল্টাতে চাননি। আমি হাতে পায়ে ধরার পরেও নয়। ওর জন্য আমার বাবা। আপনার বাবা? ওর নাম কি ঘনশ্যাম ছিল? ডক্টর সাহু যেন আমার কথা শুনতেই পেলেন না। তোমার বিশ্বেশ্বরের মতো যদি উনিও আগে থেকে দেখতে পেতেন, তাহলে কি আর আমাকে সেই অন্ধকার দিনগুলোর মধ্যে দিয়ে যেতে হতো? I had to play the game this time. আমার ধারণা আমি তাতে জিতবই। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন যে শুধু গল্পে উপন্যাসে নয়, বাস্তবেও আছে, তা প্রথমবার বুঝতে পেরেছিলাম। এই ধরনের গ্রাফটিংয়ে রিসিপিয়েন্ট বা ডোনার দুটোই পাওয়া কঠিনই নয়, প্রায় অসম্ভব। কে আর জেনে শুনে বুঝে ছুরির তলায় নিজের চোখ মেলে দেয়? যার জন্য সারা বিশ্বে চোখের গবেষণা এত কঠিন। ডক্টর সাহু সুযোগ পেয়ে নিজের এত দিনের প্রতিহিংসা মিটিয়ে নিলেন। যদি এই অপারেশন
আনসাকসেসফুল হয়, তার দায় কে নেবে? কি মুশকিল, তুমি নেগেটিভটাই ধরে নিচ্ছ কেন? সমস্ত রিপোর্ট এখনো অবধি ওকে। এমনিতে মাছের দৃষ্টি মানুষের থেকে ভালো। আমাদের 180 ডিগ্রি ভিশন, ওদের 360 ডিগ্রি। তবে একটাই সমস্যা বুঝলে, ওরা বায়ু মাধ্যমে দেখতে পায় না। তার জন্য এই স্পেশাল চশমাটা বানিয়েছি। কাঁচটা একদম ফ্ল্যাট। নর্মাল লেন্সে যে স্ফেরিক্যাল ব্যাপারটা থাকে সেটা নেই। স্পেশাল অর্ডার দিয়ে বানানো। কি চমৎকার বলো তো ব্যাপারটা। অনিমেষ সামন্ত গত 25 বছর ধরে নিদারুণ অনুশোচনায় কষ্ট পেয়েছেন। যা হয়েছিল তা ওর হাতে ছিল না স্যার। অনুশোচনা? মাই ফুট! ও দিয়ে কিছু হয় না নন্দী। ইউ ক্যান্ট রিলিভ ইউর ইউথ। যে কষ্ট আমি পেয়েছি তার কোনো নিরাময় নেই। আপনি ব্যক্তিগত স্বার্থের জন্য অন্যায়ভাবে একটা প্রাণী হত্যা করেছেন, এমন একটা প্রাণী যে আপনার কোনো অনিষ্ট করেনি। রাখো তো, নিত্যদিন মাছ মাংস খেয়ে মানুষের প্রাণী হত্যার ফিরিস্তি আর দিতে হবে না। তুমি না ডাক্তার, গবেষণা করবে। এসব এসব ফালতু সেন্টিমেন্ট কবে থেকে পুষছো? এবারে নাকি বিশ্বেশ্বরের গাঁজাখুরি গল্পে তুমি বিশ্বাস করো? কোনটা? পরে পাওয়ার বাড়লে আপনার এই চশমা আর কাজ করবে না। তখন কি করবেন চিন্তা করেছেন? উনি তখন পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারেন। অন্ধত্ব, সে পরে ভাববো। এসব ছাড়ো নন্দী, চলো ব্যান্ডেজটা খুলবে। আমার আর একটা কথা বলারও ইচ্ছে করছিল না। আইপ্যাড খোলার আগে হাত স্টেরিলাইজ করে নিতে হয়। সেই কাজ সেরে অনিমেষবাবুর কাছে এসে দাঁড়ালাম। বিছানায় আধ বসা হয়ে আছেন। এই অবস্থায় পেশেন্টের মনে কি চলে বোঝা অসম্ভব। নির্বাক মানুষের যাবতীয় অভিব্যক্তি তার চোখে ফুটে ওঠে, কিন্তু অনিমেষবাবুর আইপ্যাড খুললে তার অভিব্যক্তি কি পড়া যাবে? মাছের চোখ বলতেই প্রাণহীন, নিষ্পলক, ফ্যাটফ্যাটে মনির কথা মনে পড়ে। কই খোলো। ব্যান্ডেজ সরিয়ে আইপ্যাডে হাত দিলাম। আইবলের কাছটা পরিষ্কার, কোনো দাগ ছোপ নেই। তার মানে ইনফেকশন, স্কারিং কোনো কিছুই হয়নি। সফল অপারেশনের লক্ষণ। আমি কাঁপা হাতে আইপ্যাড খুললাম। অনিমেষবাবু চোখ বন্ধ করেছিলেন। চোখের কোলে কালচে ছোপ। স্যার, আমি 1, 2, 3 বলবো, আপনি খুব আস্তে চোখ খুলবেন। প্রথমে আলোর ঝলকানিটা খুব তীব্র লাগতে পারে, ভয় পাবেন না। অনিমেষবাবু মাথা নাড়লেন। চোখ খোলার আগে বেশ কয়েকবার চোখের পাতা কাঁপল। ভারী হয়ে গেছে যেমন হয়। কিন্তু এ কি, চোখের মনির জায়গাটা এমন অদ্ভুত কেন? যেন একতাল কালি টলটল করছে। অনিমেষবাবু চোখের পাতা ফেললেন, আর সঙ্গে সঙ্গে একটা কালচে তরল তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল। আর তারপরেই যা ঘটল তা হাড় হিম করে দেবার জন্য যথেষ্ট। সেই কালো কালির অন্ধকার ঠেলে একটা ছোট্ট আইবল দেখা দিল, যেন জলের মধ্যে থেকে মাথা তুলল। এ কোনোভাবেই অনিমেষ সামন্তর চোখ হতে পারে না। ধূসর আর সবুজের মিশেলে রং মরা মাছের মতো ফ্যাটফ্যাটে নয়, বরং তার ভাষা বেশ স্পষ্ট, তীক্ষ্ণ, জল চলে। মণিটা সরাসরি এবার ডক্টর সাহুর দিকে ঘুরে গেল। এতক্ষণ ভয়ে বিস্ময়ে ওর দিকে তাকাতে ভুলে গেছি। উনিও কি ভয় পেলেন নাকি? ওর মুখ তো সেই কথাই বলছে। অনিমেষ সামন্ত একইভাবে স্যারের দিকে তাকিয়ে রইলেন। স্যার, স্যার কিছু দেখতে পাচ্ছেন? কোনো উত্তর এলো না। ডক্টর সাহু আমাকে চশমাটা দিয়ে রেখেছিলেন। তড়িঘড়ি সেটা ওর চোখে পড়ালাম। অনিমেষ সামন্ত যেন একটু নড়ে চড়ে বসলেন। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ। মেনি মেনি কনগ্র্যাচুলেশনস স্যার। ভেবেছিলাম অপারেশন সাকসেসফুল হওয়ায় ডক্টর সাহু বুঝি
আত্মগর্বে ফেটে পড়বেন, কিন্তু উনি উত্তরই দিলেন না। ওর চোখটা অনিমেষ সামন্তর দিকে যেন গেঁথে দিয়েছে কেউ। দুজনের কারোরই চোখের পাতা পড়ছে না। সময় থমকে গিয়েছে যেন। আজও ঘটনাটা মনে পড়লে আমার গায়ে কাঁটা দেয়। স্যার, একটা আষ্টে গন্ধ পাচ্ছ নন্দী? আষ্টে গন্ধ? আমি নাক টেনে শোঁকার চেষ্টা করলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। দেখলাম ডক্টর সাহুর পা টলছে। পাচ্ছ না? হাওয়ায় আসছে তো। না তো, কই স্যার? আরে আসছে, জল ভাঙার শব্দ আসছে। নার্সিংহোমের ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ। গড়িয়াহাটের ব্যস্ত রাস্তার কোলাহল কে যেন শুষে নিয়েছে। দেখো তো, দেখো তো, আমি 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 কি ঘামছি? শার্টটার দিকে তাকালাম। কড়কড়ে ইস্ত্রি করা শার্ট, ঘেমও কোনো ব্যাপারই নেই। আপনার কি শরীরে কোনো অসুবিধা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে স্যার? কষ্ট? মানে মুখের মধ্যে নোনা স্বাদ পাচ্ছি। আমাকে একটু জল এনে দেবে? আপনি কিছু খেয়েছিলেন? গলায় কোনো যন্ত্রণা হচ্ছে কি? আমি জল এগিয়ে দিলাম স্যারের দিকে। আপনি একটু বিশ্রাম নিন, দরকার হলে ডাক্তার ডাকতে হবে। বিশ্রাম? বিশ্রাম? ওর সারা শরীর পেন্ডুলামের মতো দুলছিল, যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আচ্ছা, যখন প্রবল বন্যা আসে তখন সবার আগে কারা বুঝতে পারে বলো তো? স্যার হাত দিয়ে দেওয়ালের দিকে দেখালেন। চমকে দেখলাম পিল পিল করে পিঁপড়ের শাড়ি মেঝে থেকে ছাদের দিকে বাইছে। অনিমেষ সামন্তর কিন্তু কোনো হেলদোল নেই, একইভাবে ডক্টর সাহুর দিকে তাকিয়ে আছেন। কোথায় বন্যা এসেছে? আপনি একটু শুয়ে থাকুন প্লিজ, প্রেশার টেশার বেড়েছে মনে হচ্ছে। স্যার কিন্তু শোয়ার কোনো আগ্রহ দেখালেন না। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা লাগছিল। সমস্ত যন্ত্রপাতি নির্জীব রোবটের মতো দাঁড়িয়ে। বড় ফ্ল্যাশ লাইটটা জ্বলছিল, দুবার দপদপ করে নিভে গেল। কারেন্ট চলে গেল। দিনের বেলা বাইরের দিকে তাকিয়ে তা বোঝার উপায় নেই। মনে হলো পাখাটা চালাই, কিন্তু পাখার সুইচে হাত দিতে গিয়েই ছিটকে 2-3 হাত পিছিয়ে গেলাম। সুইচে প্রচুর জল লেগে তাগড়া শক খেয়েছি। জলের উৎস কি তা জানি না, কারণ আমার হাত একেবারে শুকনো। আমি ওই অবস্থাতেই একবার স্যারের দিকে আর একবার অনিমেষ সামন্তর দিকে তাকালাম। অনিমেষ বাবুর ঠোঁটের কোণে একটা হাসি ঝুলছে, আর ডক্টর সাহু সারা গায়ে পাগলের মতো হাত বোলাচ্ছেন। কি হলো স্যার? জল তো, সমুদ্রের জলে অনেক নুন থাকে, জানো না? চিড়বিড় করছে বালি, নুন। আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। জল ভাঙছে, সব ডুবছে, বাড়িঘর, মানুষ, গাছপালা, ওই ওই গোটা শহর ডুবে। এবার কি বিশাল ঢেউ দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। স্যার কাঁপা কাঁপা হাতে সিঁড়ির দিকে দেখালেন। কি আছে ওদিকে? উঁকি মেরে দেখি একেবারে শুকনো খটখটে। জল উঠছে, আমার আমার পায়ের নিচে, আমার পায়ের নিচে টলমল করছে জল, জল। স্যার হাঁটু ভাঁজ করে দুম করে বসে পড়লেন, যেন জলের তোড়ে পড়ে গেছেন। আমি ওরকম দম বন্ধ অবস্থাতেই ভাবার চেষ্টা করলাম, মনতোষ পাড়ুই বলেছিল, যদি ওর নিজের দৃষ্টির ওপর নিজেরই কোনো নিয়ন্ত্রণ না থাকে, স্যার যা যা দেখছেন তা কি তাকে অন্য কেউ দেখাচ্ছে? কে সে? বিশ্বেশ্বর যতগুলো ঘটনার পূর্বাভাস দেখিয়েছে মনতোষকে, সবকটায় সাধারণ মানুষের জীবন বেঁচেছে। যেন মনু রাজার গল্পের সেই উপকারী মাছ, সৃষ্টির রক্ষাকর্তা।
ভারতীয় পুরাণে তাকে মৎস্য অবতার বলে ডাকা হয়ে বটে। প্লাবনে কি তিনি শুধু রক্ষাই করেন? নার্সিংহোমের সিঁড়ি দিয়ে একটা শোঁ শোঁ আওয়াজ হলো, যেন একরাশ দমকা হাওয়া ঢুকছে। ডক্টর সাহু শরীরটাকে ধনুকের মতো বেঁকিয়ে হাত পা ছুটতে শুরু করলেন। আমার গা হাত পা ঠক ঠক করে কাঁপছিল। চোখের সামনে যা ঘটছে তা ব্যাখ্যার অতীত। স্যার কি সাঁতার কাটছেন? নন্দী, নন্দী, হাত বাড়াও! কত কত বড় ঢেউ আসছে দেখছো না? আমায় আমায় নিয়ে যাবে, হাত বাড়াও নন্দী। ওর কথাগুলোকে একটা শব্দ গিলে নিল। স্পষ্ট বুঝলাম সেটা সমুদ্রের 5-6 ফিট ঢেউ ভাঙার শব্দ। সেই ভরা দিনের বেলায় শুকনো খটখটে ঘরে আমার চোখের সামনে এরপর আরও ভয়াবহ ঘটনা ঘটতে দেখলাম। স্যারের শরীরটা মেঝের ওপর 2-3 বার উলট পালট খেল। বুকের কাছে হাতটা উঠে এলো। মুখ হাঁ করলেন, চোখ বিস্ফারিত। দম নিতে কষ্ট হচ্ছে বুঝতে পারছিলাম। এই অবস্থাতেই হাওয়ায় এক হাত বাড়িয়ে দিলেন। ওর মুখের ভেতর থেকে কেমন যেন একটা গব গব আওয়াজ আসছিল, পাইপের মধ্যে জল ঢুকলে যেমন হয় ঠিক সেরকম। আসছে জল, জল গিলে নিল আমায়। এই বলেই কাতর একটা গোঙানি তুলে আমার চোখের সামনে তিনি নিষ্পন্দ হয়ে গেলেন। আমার দৃষ্টিটা কি যেন অনিমেষ সামন্তর দিকে ঘুরিয়ে দিল। আমি জ্ঞান হারাচ্ছিলাম, তার মধ্যে আবছা দেখলাম অনিমেষ সামন্তর ধূসর সবুজ চোখ জলজল করছে। সেই ঔজ্জ্বল্য অসহ্য ক্রোধ প্রশমিত হওয়ার পরের অবস্থা। জ্ঞান ফিরল লোকজনের চেঁচামেচিতে। দুপুর গড়িয়ে তখন বিকেল। ডক্টর সাহুর মৃতদেহ সরানো হলো। পোস্টমর্টমে বেরোলো ডেথ ডিউ টু ড্রাউনিং। পুলিশকে টাকা খাইয়ে সেই রিপোর্ট চাপতে বাধ্য করলাম, না হলে আনএক্সপ্লেইনড ডেথের জন্য আমাকে জেলে যেতে হতো। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ডক্টর সাহুর জেনোগ্রাফটের গবেষণার নথি একেবারে ভ্যানিশ হয়ে গেল। ওর বাড়িতে, চেম্বারে, নার্সিংহোমের ক্যাবিনেটে তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পেলাম না। আমার এত দিনের ডক্টরাল রিসার্চের অভিজ্ঞতাও একই সঙ্গে জ্বলে গেল। অবশ্য ততদিনে আর উদ্যম ছিল না, মন তিক্ত হয়ে গিয়েছিল। ভয় ছিল বিদেশে যাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন হলে এইসব ঘটনা সামনে চলে আসবে। কি ব্যাখ্যা দেব তার? ডাক্তার কাকা থামলেন। আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আর বিশ্বেশ্বরের শরীরটা, ওটা ছিল নার্সিংহোমে? না, তবে জারটা ছিল। ন্যাপলা ওটাতেই রেখেছিল ওকে। জারের গায়ে লেবেল লাগানো ছিল। ওটাকে নার্সিংহোমেই উল্টানো অবস্থায় পাই। আপনি ন্যাপলাকে কিছু বললেন না? বলার জন্য দেখা হলে তবে না। ওর দেশের বাড়ি ছিল বারুইপুর। 7 দিন পর ফোন মারফত ওর বাড়ি থেকে খবর এলো ন্যাপলা পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা গেছে। প্রাণতোষদা বাইরে বৃষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। দেবাঞ্জন উসখুস করছিল অনেকক্ষণ ধরেই। কিছু মনে করো না, তোমার এই গল্পটা একটু বেশি বাড়াবাড়ি রকমের রং চড়ানো। অনিমেষবাবু ওই রকম একটা চশমা নিয়ে বাকি জীবন কাটালেন কিভাবে? আরে লোকের চোখে পড়তেন না? আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালাম। অবশ্য প্রাণতোষদা তেমন কিছু মনে করলেন না। বেরোতেন না তো। ডাক্তার কাকা নিজের স্বার্থেই দেখে রাখতেন ভদ্রলোককে। পেনশনটাও বোধহয় অথরাইজ করে নিজেই তুলে আনতেন। আচ্ছা, একটা কথা বলো তো, বিশ্বেশ্বর অন্যের বিপদ বুঝতে পারতো, কিন্তু নিজেরটা বুঝলো না কেন? আরে মনো তো স্পষ্ট ছবি পেল না কেন? প্রজেক্টর কিভাবে কাজ করে জানিস তো? ইমেজ ক্যাপচার করে স্ক্রিনে ফেলা হয়। মনোতোষ ছিল স্ক্রিনের মতো, আর বিশ্বেশ্বরের দৃষ্টি ভবিষ্যতের ইমেজ ক্যাপচার করত। কিন্তু মনে করে দেখ,
ওর নিজের যখন বিপদ হলো তখন ওকে চুরি করা হয়েছে, হয়তো মেরে ফেলা হয়েছে, আর চোখের কর্নিয়া তুলে অন্যের চোখে বসানো হয়েছে। এই গোটা ঘটনায় ইমেজ ক্যাপচার স্পষ্ট হয় কিভাবে? আমার ধারণা গ্রাফটিং শেষ হওয়ার পরপরই মনতোষ স্পষ্ট ইমেজ পেয়েছিল, তাই খুঁজে খুঁজে নার্সিংহোমে এসেছিল। অনিমেষবাবুর কোনো দিব্য দৃষ্টি, মানে কিছু ডেভেলপ করেছিল নাকি? কোনোদিন শুনিনি, থাকলেও ডাক্তার কাকা তা প্রকাশ্যে আনেননি। তবে বেশ কিছুদিন পর ওর পরমৈষ্পদী চোখটা ওকে ত্যাগ করতে হয়েছিল। আমার মনে হয় চোখের প্রকৃত মালিক তার চোখ ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। তখন অবশ্য অনিমেষ সামন্ত সব যন্ত্রণার ঊর্ধ্বে। মানে আমার সঙ্গে দেখা হওয়ার প্রায় বছর দেড়েক পর অনিমেষ সামন্ত মারা যান। ডাক্তার কাকার বাড়িতেই যে ছোট ঘরটায় শুতেন, ওখানেই ভোরবেলায় ওকে মৃত পাওয়া যায়। হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ বন্ধ হয়ে মৃত্যু। অস্বাভাবিকত্ব একটাই ছিল, ওর চোখের গহ্বর থেকে চোখের মণি দুটো মিসিং ছিল। শুনছিলে অনিমেষ সামন্তর অদ্ভুত চশমা, কাহিনী পিয়া সরকার। কথক এবং ইস্ত্রিওয়ালার চরিত্রে ছিলাম আমি অনুভব, প্রাণতোষের চরিত্রে ছিল ইন্দ্রনীল, দেবাঞ্জনের চরিত্রে ছিল আসঞ্জন, অনিমেষ সামন্তর চরিত্রে ছিল পার্থ, ডক্টর নন্দীর চরিত্রে ছিল রণদীপ, ডক্টর সাহু এবং ন্যাপলার চরিত্রে ছিল কৌশিক এবং মনতোষের চরিত্রে ছিল তমাল। নির্দেশনা ও নাট্যরূপে ছিলাম আমি অনুভব। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে শুভজিৎ, পোস্টার ডিজাইনিং করেছে সুজয় গুপ্ত। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? অনেক আশা নিয়ে কিন্তু এই ধরনের গল্প আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। প্লিজ পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগছে এই উদ্যোগ। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, হাইপ পয়েন্টস বাড়াতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এখনও না রেখে থাকলে, আর হ্যাঁ, স্পটিফাইতেও আমাদেরকে ফলো করতে হবে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা গল্পে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।